কাল আমার বিয়ে। যার সাথে বিয়ে হচ্ছে তার মুখটা পর্যন্ত দেখা হয়নি। কি কপাল আমার। আপনারাই বলেন। বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। এই সময় বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু কি করব বলেন? সবার চাপের কারণে বিয়ে করতে হচ্ছে আমাকে। বলতে পারেন বাধ্য করা হচ্ছে। চলুন পরিচয়টা জেনে নিন। আমি রবিউল হাসান, মায়ের বড় ছেলে, আর আমার একটা বড় বোনও আছে। বাকিটা পরে জানতে পারবেন। আজ বাদে কাল আমার বিয়ে। আজ গায়ে হলুদ। সবাই এই দিনে অনেক আনন্দ করলেও আমার মনে হচ্ছে আজ আমার গায়ে হলুদ নয়, মনে হচ্ছে আজ আমাকে কুরবানি করা হবে। ঠিক শুনছেন, মনে হচ্ছে আমাকে কুরবানি করা হবে। বন্ধুদের থেকে শুনেছিলাম মেয়েটা নাকি কালো। তারপর অনেক চেয়েছি বিয়ে আটকাতে, কিন্তু পারিনি। যতই চাই নিজে বিয়েটা ভাঙতে, সামনে কেউ না কেউ এসে দাঁড়ায়। আমার পরিবারে কেউ আসে, হয়তো আপন হতো মা। যেদিন শুনলাম মেয়েটা কালো, সেদিন থেকে আমার হাসি আনন্দ সব উড়ে গেল। তারপর অনেক চেয়েছি বিয়ে ভাঙতে, কিন্তু পারিনি। অবশেষে আজ আমার গায়ে হলুদ। রাত 12টা, সব কিছু সাজানো শেষ। এখন হলুদ লাগানোর পালা। ইচ্ছে না থাকা সত্ত্বেও হলুদ লাগাতে হচ্ছে। এক সাগর রাগ নিয়ে হলুদ লাগাতে দিলাম। অবশেষে সব শেষে বিয়ের দিন এলো। আজ আমার বিয়ে। দুমদামে বিয়ে হলো। সবাই আনন্দ করলো, আমি ছাড়া। আমি কখনো সিগারেট খাইনি। আজ কেন যেন মনে হচ্ছে সিগারেট খেলে এই মনের কিছুটা কষ্ট কমবে। ফোন দিলাম রাশেদকে। তুই কোথায়? এই তো নিচে আসি। তুই কোথায়? আমি ছাদে আছি, এখানে আয়। ওকে, আসতেছি। 5 মিনিট পর। তা মামা, কি অবস্থা? এই তো আছি কোনো রকম। কোনো রকম মানে কি? আজ তো একদম ভালো থাকার কথা মামা। বাদ দে, তোর কাছে সিগারেট আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? দে তো একটা। মানে কি? তুই সিগারেট নিয়ে কি করবি? চিন্তা করিস না, কলেজে থাকতে তোরা সিগারেট খেলে আমি নিয়ে ফেলে দিতাম, কিন্তু এখন তোর টাকা নষ্ট করবো না, আমি খাবো। চিন্তা করিস না, দে একটা। তুই সিগারেট খাবি মানে? খাবো মানে খাবো, দিবি কিনা বল? কি হয়েছে হঠাৎ তোর? তুই তো কখনো সিগারেট খাস নাই, তাহলে আজকের এই দিনে তুই কিভাবে সিগারেট খাবি? মুখ দিয়ে খাবো, সিগারেট দে। তারপর রাশেদ সিগারেটের প্যাকেট আমাকে দিল। আমি একটা সিগারেট ধরালাম। প্রথমে মুখে দিতে প্রচুর কাশি এলো, গলাও ফুরলো। তারপর আরো কয়েকবার সিগারেট টান দিতেই গলা পড়লো। এভাবে একটা সিগারেট নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটা ধরালাম, সেটা মুখে নিয়ে টান দিলাম, কিন্তু আগের মতো কাশি আসলো না। আবার টান দিলাম, মনে হলো পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এভাবে আরো একটা সিগারেট খেলাম। মোট 3টা সিগারেট খেলাম। মনে হচ্ছে ভিতরে অনেক বছর পর এমন ঠান্ডা অনুভূতি আসলো। মনে হয় এটাই জীবনের প্রথম, আর হয়তো কখনো এমন ঠান্ডা হয়নি। এতক্ষণ আমার কারসাজিগুলো রাশেদ দেখছিল, কিছু বলতেছে না। তারপরও আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তুই কি পাগল হয়ে গেছিস? এসবের মানে কি? কিছু না। কিছু না বললে কি হবে? কি হয়েছে বল। মনে হয় কি আমার কিছু হয়েছে? মনে হয় না। আমি শিওর তোর কিছু হয়েছে, নয়তো আজ প্রথম সিগারেট খাচ্ছিস কেন? রাশেদ আর আমি অনেক কথা বলছিলাম, হঠাৎ আবু আসলো। আমি তাড়াতাড়ি সিগারেট আর লাইটার লুকিয়ে ফেললাম। আবু সেটা খেয়াল করেনি। তোরা এখানে কি করতেছিস? রাশেদকে আপু তুই করে বলে। এই তো গল্প করছিলাম। তোর কি এই রাতটাতে গল্প করতে হবে? আপু, আমিও সেটাই বলছিলাম। চল রুমে যা। আর একটু পরে যাব। আর একটু পরে মানে কি? ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে। আপু, 1 থেকে 10 হয়েছে। মনে মনে বললাম, শালা বন্ধু নাকি শত্রু রে, কি বিপদ থেকে উদ্ধার করবে তা না, আর আপুর সাথে তাল মেলাচ্ছে। তো ওকে বেঁচে থাকলে পরে দেখে নেবো শালা। চল ওইদিকে আয়। হ্যাঁ আপু, আমি দিয়ে আসতেছি। হ্যাঁ দিয়ে আয়। আপু হঠাৎ রেগে রেগে কথা বলছে, কাহিনীটা বুঝলাম না। তারপর রাশেদ আমাকে বিয়ে বাছর করে সামনে নিয়ে আসলো। দেখ ভাই, যা হবার হবে সেটা পরে দেখা যাবে। আগে বিড়ালটা ঠিক মতো মারবি। বিড়াল মারতে যাবো কেন? বিড়াল তো একটা প্রাণী, তাকে মারা তো পাপ হবে। বিদ্রোহ, এটা আমার ছোটবেলার ভাবনা ছিল, যদিও এখন বুঝি বিড়াল মারার মানে। ধুর শালা, এই বিড়াল সেই বিড়াল নয়। তাহলে কি? ভেতরে ঢুকলে দেখবি। এখন যা। ওকে, দোয়া করিস। দোয়া করবো কালকের মধ্যে যাতে ডজন খানেক বাচ্চার বাপ হোস। দূর শালা। যা ভেতরে। বিড়াল কিন্তু বারবার মারার সময় পাবি না। বলে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। ধাক্কাটা এত জোরে ছিল যে আমি সোজা গিয়ে পড়লাম। আরে ভাই, কাঠের এক পাশের কোনায়। পাঠকেরা সবসময় উল্টা পাল্টা পাবেন কেন? তারপর কষ্ট করে উঠলাম। বউ এসে আমাকে পায়ে ধরে সালাম করলো।
তার ঘুমটা সরালাম। দেখলাম আমার ফ্রেন্ডরা যেমন কালো বললো তেমন কালো না। আপনার নাম কি? এটা কেমন কথা? বিয়ে করলেন অথচ নামটা জানেন না? আসলে বলে গেছি। ভুলে যাওয়ারই কথা। যাই হোক, আমার নাম মারিয়া আফরিন তুফা। আপনি তুফা বলেই ডাকতে পারেন। ওকে, তুফা বলে ডাকবো। আসলে আমার কিছু কথা আছে। ঠিক আছে, সব কথা শুনবো। আগে চলেন 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। আচ্ছা ঠিক আছে। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে হয়তো তুফা অনেক কান্না করতে পারে, তাই প্রথমবারের মতো তার কথা রাজি হলাম। তারপর নামাজ শেষ করে আমি কাটে এসে বসলাম। তুফার দিকে আরেকবার তাকাইনি। আমি কাটে বসে তুফা আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে আসলো, এসে আমার সামনে দাঁড়ালো। তারপর আমি আস্তে আস্তে মাথা তুললাম। কি এটা কি তুফা ছিল? একটু আগে দেখলাম এর থেকে ভালো চেহারা, আর এখন এত কালো। পরে বুঝলাম সব ময়দার অবদান। কপালটা আমার এতই পোড়া। ছোট একটা গল্প বলি। এক ভিক্ষুক প্রতিদিন বিউটি পার্লারের সামনে ভিক্ষা করতেন। একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, আপনি প্রতিদিন এখানে তো ভিক্ষা করেন, হ্যাঁ আপনি ভিক্ষা করে প্রতিদিন কত টাকা করে পান? স্যার, খুব কমই পাই। কম পান মানে তারা কি টাকা দেয় না? স্যার, যদি সবাই দিত তাহলে আরো বেশি পেতাম। তাহলে কি সবাই দেয় না? না স্যার, ঢোকার সময় বলে ওদিক থেকে আসার সময় দিবে, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না। এদিক থেকে যারা গেছে তাদের কেউ ফিরে আসতে, কেউ ফিরে আসে না। সাংবাদিক আসল কাহিনী বুঝলো। ময়দার কারণে এদিকে থেকে যারা ঢুকে তাদেরকে আর চিনতে পারে না। হ্যাঁ, বলেন কি কথা? আমি বিয়ে করতে চাইনি। সবার জোরাজোরিতে আমি বিয়ে করছি। বলা যায় বাধ্য করা হয়েছে আমাকে। আপনি কখনো আমার থেকে স্বামীর অধিকার পাবেন না। আপনি আমাকে বিয়ের আগে কেন এসব বলেননি? বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আপনি এইভাবে আমার জীবনটা নষ্ট করতে পারেন না। আমি নষ্ট করতে চাইনি, আমাকে ক্ষমা করবেন। আমি অনেক চেয়েছি আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু যখনই আপনার সামনে যেতে চাই তখনই কেউ না কেউ আমার সামনে এসে যায়, তাই আপনার সাথে কথা হয়ে ওঠেনি। তাহলে এখন আমার কি হবে? চিন্তা করবেন না, আমি আপনাকে 3 মাস পর ডিভোর্স দিয়ে দেব। তারপর আপনার যেদিকে ইচ্ছা চলে যাবেন। আমি বোধহয় একমাত্র মেয়ে যে বাসরাতে স্বামীর কাছ থেকে ডিভোর্সের কথা শুনতে হচ্ছে। ওকে, ঠিক আছে, শুয়ে পড়েন। হুম। বলেই সোফায় বসে পড়ল। আপনি এখানে কেন শুয়েছেন? তাহলে কোথায় শুইব? আপনি কাটে ঘুমান। তাহলে আপনি কোথায় ঘুমাবেন? আমার সাথে নাকি? না, আমি সোফায় শুয়ে পড়বো, আপনি কাটে যান। আচ্ছা। আরেকটা কথা শুনেন, বলেন। আমাদের মাঝে যে ভালো সম্পর্ক নাই সেটা যাতে কেউ বুঝতে না পারে। আপনি যেমন বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আপনি আমাকে বউ হিসেবে না মানলেন, আমি তো মানি। এই বলে শুয়ে পড়লো। আমি কিছু বললাম না। পরদিন সকালে ঘুম ভাঙতেই শুনি কে যেন কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমি শক খেলাম, এরা তো আপুর কণ্ঠ নয়, আর এত কাছ থেকে কেন আওয়াজ আসছে? তারপর মাথা তুলে দেখলাম তুফা কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমি তো তার তেলাওয়াত শোনার জন্য আবারও ঘুমের বান্দরে শুয়ে থাকলাম। সোফা থেকে তুফার চেহারাটা খুব ভালো করে দেখা যাচ্ছে। যখন কোরআন তেলাওয়াত শেষ করে আমার দিকে তাকালো, তার চোখের উপর আমার চোখ পড়ে গেল। আপনি কখন উঠলেন? একটু আগে উঠলাম, আর আপনার তিলাওয়াত শুনছিলাম। আচ্ছা, এখন গোসল করে নিন। কেন? আমাদের মাঝে তো কিছু হয়নি, গোসল করতে হবে কেন? এটা সমাজের নিয়ম। যদি আপনি গোসল না করেন তাহলে অনেকে অনেক রকম মনে করবে। আর আপনি বলেছিলেন আমাদের মাঝে যা হচ্ছে তা যেন আর কেউ না জানেন। সো এখন গোসল করে নিন। ও আচ্ছা। তারপর গোসল শেষ করে রুমে এসে দেখি তুফা নেই। তুফা নিচে চলে গেছে রান্না হেল্প করার জন্য। আমি রুমে এসে বসে আছি, আর ওইদিকে তুফা রান্নার কাজে হেল্প করার জন্য। আরে ভাবি, আপনি এখানে কেন? আসলাম আপনাদের রান্নার কাজে হেল্প করতে। কালকে এসে আজকেই কাজ করবেন? হ্যাঁ, আর কয়দিন পরে তো আমাকে দেখতেই হবে। একদম না, কোনো জিনিসে হাত দেবেন না আপনি। আমি করতেছি, করতে দিন। এটা কেমন কথা? আপনি একা কেমনে করবেন? চলেন, আমি আপনাকে হেল্প করি। একদম না, আপনি শুধু দেখবেন। ওকে, কাল কিন্তু আমাকে করতে দিতে হবে। নতুন বউ কিন্তু ভাবি আপনি। এখন আপনাকে কিছু করতে হবে না, বছর 2 যাক তারপরে করবেন। কি বৎসর দু? হ্যাঁ, বছর 2। তাহলে কি এত সময় আমার স্বামী আমার রান্না করা খাবার পাবে না?
এস, কালকেই এসে স্বামীর প্রতি এত দরদ, কি ব্যাপার ভাবি? ডাল মেকোস কাল হে? কি বললেন বুঝলাম না। তা ভাই, আদর কেমন করলো আপনাকে? আপু আপনিও না। তুফা বাইরে লজ্জায় লাল হয়ে গেছে আর ভেতরে এক সাগর কষ্ট লুকিয়ে রাখছে, যে তার বাইরের ফরমালিন যুক্ত হাসির কারণে বোঝা যাচ্ছে না। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা আপু, ওনার কি খাবার পছন্দ? ওর তো কোনো খাবার অপছন্দ নয়, তবে বিরিয়ানি আর লুডুস একটু বেশিই খায়। এগুলো কি রান্না করা হয়েছে? বিরিয়ানি রান্না শেষ, এখন লুডুস রান্না বাকি আছে। আপনি বসেন, নুডলসটা আমি রান্না করছি। বললাম না কোনো কিছুতে বছর দুয়েক হাত দেওয়া নিষেধ। প্লিজ আপু, শুধু নুডলসটা রান্না করব, আর কিছু না, প্লিজ প্লিজ প্লিজ। তুফার অনেক জোরে জোরিতে আপু রাজি হলো। তারপর আপু নুডলস রান্না করলো। সব রান্না শেষে জান ভাবি, এখন রবিউলকে ডেকে আনেন। ওকে আপু। তারপরে তুফা আমাকে ডাকার জন্য উপরে চলে আসলো। তখন আমি রুমে বসে আছি। খাবার রেডি, আপনি খেয়ে আসেন। আমি খেয়ে আসবো মানে? আপনি খাবেন না? আগে আপনি খেয়ে আসেন, তারপর আমি খাবো। এটা কেমনে হয়? চলেন দুজনে একসাথে খেয়ে আসি। আচ্ছা চলেন। আরেকটা কথা, জি বলেন। নিচে কেউ কিছু বুঝতে পারে নাই তো? না, কেউ কিছু বুঝতে পারেনি। গুড। আরেকটা কথা, আমরা যখন নিচে কথা বলবো তখন তুমি করে বলবো। আমি কেমনে তুমি করে বলবো? তুমি আপনি বলবেন আর আমি আপনি বলবো। আপনার ইচ্ছে, তবে মনে রাখবেন যাতে কেউ বুঝতে না পারে। ওকে। তারপর তোফার সাথে নিচে গেলাম। টেবিলে সব খাবার সাজানো আছে, কিন্তু আমার বেশি পছন্দের জিনিসগুলোই নাই। মনে খারাপ হয়ে গেল। ভেবেছিলাম সে প্রিয় দূরের জিনিস থাকবে, কিন্তু নাই। তারপর নাস্তার টেবিলে গিয়ে বসলাম। আমার বিপরীতে আম্মুর পাশে বসলো তোফা। একটু পর আপু আসলো। মা আগে থেকে বসে আমাদের জন্য অপেক্ষা করছিল। কি হলো, তোর নাস্তা কর। আপু তুমিও বসে যাও। না, আমি পরে খাবো, তোর আগে খেয়ে নে। আমাদের সাথে বসো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আপু, আপনিও বসে যান আমাদের সাথে। আচ্ছা বসতেছি, তোমরা শুরু করো, আমি আরেকটা আইটেম নিয়ে আসি। এই বলে আপু আবারও রান্না করে চলে গেল। ফিরে আসলো নুডলস নিয়ে। নুডলস দেখে আমার তো জিহ্বায় জল এসে গেল। আপু নুডলস দাও, আর কিছু খাওয়া না। কেমনে কি? এটা তোর কাউকে দেওয়া যাবে না। কেন? এটা কি জন্য বানালে তাহলে? শুধু আমার জন্য। দেখো আপু, আমি আগে খাবো তারপর তুমি। এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম নাকি? দিবা নাকি বলো? ছোট থেকে আপুর সাথে দুষ্টমির রাগ অভিমান চলে আসছে, আর সবচেয়ে বেশি হলো ফান করা। দশ দিচ্ছি, আবার পেট খারাপ হবে। ঠিক আছে, যদি না দাও পেট খারাপ হবে। এতক্ষণে আমাদের কথাগুলো মা আর তোফা বসে বসে শুনছিল। তোফা তো আমাদের কাহিনী থেকে এক প্রকার হালকা হালকা আসছে। তারপর আপু নুডলস দিল। প্রথমে 2 চামচ খেয়ে মনে হলো আজকে নুডলসটা মা বা আপু করে নি। স্বাদটা আজ একটু ভিন্ন, তবে রান্না ভালোই হয়েছে। আপু আজকে নুডলসটা কে রান্না করেছে? কেন, কি হয়েছে? আজকে স্বাদটা একটু অন্যরকম, তাই বললাম। আমি ছাড়া আবার কে? ওয়াহ, তাই তো বলি, এত যখন হয়েছে কেন? আজকে নুডলস আপুকে রাগানোর জন্য বললাম। কি বললি তুই? বলি আপু তুফার দিকে তাকালো। দেখলাম তোমার চেহারা কালো করে ফেলছে। দেখছো মা, তোমার ছেলে কি বললো? লুডুস নাকি জঘন্য হয়েছে তাই বললাম, আরো রাগানোর জন্য। ঠিক আছে, লুডুসটা তোকে খেতে হবে না, আমাকে দিয়ে দে, আমি খাবো। বলি আপু আমার দিকে আসতে লাগলো। আরে তা কষ্ট করে আমার জন্য তো বানাইছো, ফেরত দিলে কেমন দেখায়? তার চেতে বরং আজকে কোনো রকম হজম করেনি। এটা আমি রান্না করিনি। এখন তো বলবাই তুমি রান্না করনি। সত্যি আমি রান্না করিনি। তাহলে কে করেছে? তুফা করছে। আমি তুফার দিকে তাকিয়ে দেখি তুফা মাথা নিচে করে আছে, চেহারা দেখা যাচ্ছে না। তুফা তুমি রান্না করছো? তুফা মাথা তুলে আস্তে আস্তে তাকালো। দেখলাম চেহারা কালো করে আছে, মনে হচ্ছে এক্ষুনি কান্না করবে। আপু তুমি তো রান্না করছো বলে ফান করছি। আমি জানি না, তোর যা ইচ্ছে কর। বলে আপু নাকে চলে গেল। পেছন থেকে অনেক ডাকলাম, তাও চলে গেল। তারপর মাও চলে গেল। মাথা পুরো খারাপ হয়ে গেল। আমি শুধু ফান করার জন্য এই কথাগুলো বলছি, তাতে এমন রিয়াকশন দেখানোর কি আছে? তুফা আপনি খেয়ে নিন। এখানে আর খেয়েও নাই, তাই আবার আপনি করে বললাম। না আমি আর খাবো না, আপনি খেয়ে নিন, আমি উঠবো। বলে তুফা চলে গেল। আমি শুধু বসে আছি আর চিন্তা করলাম, একটু ফান করলাম তাতে এই অবস্থা কেন? যাক, আমি আর কি করব। আমিও না খেয়ে চলে আসলাম। রুমে এসে দেখলাম তুফা কান্না করতেছে। কি হয়েছে? আপনি আবার কান্না করছেন কেন?
এমনি কিছু হয়নি। দেখেন, আমি শুধু আপুর সাথে ফান করার জন্য এমন কথা বলেছি, আর কিছু না। আরে না, আসলে এই নুডলসগুলো ভালো হয়নি, হয়তো জঘন্য হয়েছে। কেউ আমার কথা কেন বিশ্বাস করছে না? আমি শুধু ফান করার জন্য এসব কথা বলছি। সত্যি ভালো হয়েছে রান্না। বাদ দিন সেসব। না খেয়ে চলে আসলেন কেন? নুডলস না হয় জঘন্য হয়েছে, টেবিলে তো আরো অনেক কিছু ছিল, ওখান থেকে খেতেন। কেউ তো খায়নি, আমি কিভাবে খাবো? আর আপনিও তো না খেয়ে চলে আসলেন। তখনই কে যেন ফোন দিল। ফোন হাতে নিয়ে দিকে, হ্যাঁ রাশেদ বল। কোথায় তুই? বাসায়। আবার কোথায় হব? এখন তো বাসা থেকে বেরিয়ে হস না। কেন, তোর এমন মনে হলো কেন? যাই হোক, রাতে বিড়াল কেমন মারলি? বিড়াল মারতে যাবো কেন রে ভাই? দেখলাম তুফা বড় বড় চোখ করে তাকাচ্ছে, মনে হচ্ছে কিছু বলবে। কোথায় হারালি? নাকি কিছু চিন্তা করতেছিস? তুই কি কখনো ভালো হবি না? কেন, আমি কি করলাম? কালকা থেকে একটাই কথা বলে যাচ্ছিস। আচ্ছা রাগ করিস না, আমরা সবাই পার্কের সামনে আছি, তুইও চলে আয়। ওকে, আসতেছি। তারপর ফোন কেটে দিলাম। দেখলাম তুফা এখনো আমার দিকে তাকিয়ে আছে। আপনার আবার কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? কে ফোন দিয়েছিল? আপনি জেনে কি করবেন? এমনি বললাম, আর আপনি যদি না বলেন তাহলে আর কিছু জিজ্ঞেস করবো না। আমার বন্ধু ফোন দিছিল, রাশেদ ওর নাম। আমার খুব ভালো বন্ধু, সবসময় সে আমার পাশে ছিল। একটু আগে সে ফোন দিয়ে আপনাকে কি বলে? আমাকে যেতে বললো তাদের সাথে। আর তারা সামনের একটা পার্কে আছে, ওখানে আমার কিছু ফ্রেন্ডরাও আছে। এখন যাব। না খেয়ে যাবেন? আর খাবো না, ওখানে গিয়ে খেয়ে নেব। ঠিক আছে, মনে করে খেয়ে নেবেন। ওকে, আপনিও খেয়ে নেবেন। হুম। তারপর আমি পার্কে যাওয়ার জন্য রুম থেকে বের হলাম। সাথে সাথে আপু আসলো। কোথাও যাবি নাকি? রাশেদ ফোন দিছিল, তাদের সাথে দেখা করতে যাব। না খেয়ে উঠে গেলি কেন? তোমরা কেউ খাওনি, তাই আমিও খেলাম না আর। তুফা খেয়েছে? না, সেও না খেয়ে চলে গেছে। চল আগে খেয়ে নেই, তারপর বের হবি। না আপু, আমি রাশেদের সাথে খেয়ে নেব। গেলাম। আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। আর ওইদিকে আপু খাবার নিয়ে তুফার কাছে গেল। ভাবি, এগুলো খেয়ে নেন। না আপু, আমি খেয়ে তো আসলাম, আর খাবো না। কই গেলেন? সবাই তো যার যার মতো করে চলে গেলেন, কেউ তো খাননি। যা খেয়েছি তাতে অনেক, আর খাবো না। আর আপনি তো রবিউলের বড়, মানে আমারও বড়, তাহলে আমাকে তুমি করে বললে খুশি হবে। ঠিক আছে বলবো, এখন খেয়ে নাও। না আপু, আপনার ভাই আসলে একসাথে হবে। তারপরও আপু অনেক জোরাজোরি করলো তুফাকে খাওয়াতে, কিন্তু তুফা খায়নি। আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি চলে গেলাম রাশেদ সহ সবার সাথে দেখা করতে। পার্কে ঢুকে দেখি রাশেদ, ইমন, তামিম, নাবিল সবাই এসে পড়েছে। আমি তাদের কাছে গেলাম। তা মামা, কি খবর? ভালো। বল, কি জন্য ফোন দিলি? কেন, তোকে কি ফোন দিতে কারণ লাগবে? তা না, কিন্তু তুই তো কখনো মিস কল ছাড়া কোনো ফোন দিস না, কিন্তু আজকে ফোন দিলি তাই বললাম। কি জন্য ফোন দিবে আবার, জানিস না? কেমনে জানবো আমি? ঠিক আছে, জানতে হবে না। বস, নাকি দাঁড়িয়ে থাকবি? আমি দাঁড়িয়ে কথা বলছিলাম। আরে কি বলিস, ওর বসার সময় আছে নাকি? নতুন বউ বাসায়, বুঝিসই তো নাকি? নতুন বউ? তাহলে একটা কাজ কর, আজ থেকে 7 দিন তুই আর তোর বউ কোয়ারেন্টাইনে চলে যা। কেন? কেন আবার, নতুন বউ তাই? দেখ ভাই, ফান করার মুডে নেই। বন্ধু আছিস, বন্ধু থাক, এর বেশি ওকালতি করবি না। এখন তো উকালিতে করবো তাই না? আচ্ছা, তোরা কি সবাই আমাকে পাগল বানাতে ডেকেছিস? আরে পাগল বানাবো কেন, একটু কথা বলবো তাই ডেকেছি। তুই বারবার হাসিস কেন? কি হয়েছে আজ তোর? ওর আবার কি হবে, এমনি হাসতেছে। থাক তোরা, আমি গেলাম। আচ্ছা শোন। বল। বাসর কেমন হলো? ঠিক বুঝলাম না, আবার বলতো। আমি বলতেছি। বল, বাসর করে বিড়াল কেমন মারলি? চলে যাবো নাকি থাকতে দিবি? আচ্ছা থাক, আর বলবো না। তা ভাবি কেমন? তোফাকে তামিম দেখেনি। আমার পুরো কপাল, কি আর বলবো। কেন, কি হলো? কি আর হবে, একদম সুন্দর না, অনেক কালো। বলিস কি? হ্যাঁ ভাই, ওকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। কি বলছিস তুই? জান্নাতের মতো হবে? কোথায় আকাশ আর কোথায় মাটি। আরে জান্নাতেও অর্ধেক হবে না। তুই না বলছিলি জান্নাতের থেকে সুন্দর মেয়ে বিয়ে করবি? বলছি আর করো দেখতাম, কিন্তু
আমার কপালটা দেখ কেমন খারাপ। আপনাদের বলে রাখি, জান্নাত হলো আমার এক্স। রূপে গুণে মাশাল্লাহ, হিংসে করে কথা বলতো, তাই ব্রেকআপ হয়েছে। শালি অনেক অহংকারে, সামান্য এদিক ওদিক হলেই ঝগড়া করতো। আচ্ছা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হবে না, কপালে একবার আসছে মানে ঝুলে থাকবে। আচ্ছা এসব কথা বাদ দিই, তুই শুধু ভাবিকে একটু ভালোবাসার ট্রাই করবি, তাহলে তোদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। তারপর আর তোর খারাপ লাগবে না ভাবিকে দেখে। আরে কি ভালোবাসা ট্রাই করব, ওকে দেখলে আমার গা চলে, বমি আসে। তাহলে বিয়ে করলি কেন? আমি কি করতে চেয়েছি নাকি? মা তো সব করেছে। কি করলো আন্টি? কি আর করবে, তুফার মা আর আমার মা নাকি বান্ধবী। তুফা অনেক ভালো মেয়ে নাকি, নামাজ দোয়া ঠিক মতো পড়ে, তাই মা আর আপু মিলে আমার গলায় তুফাকে চলিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দে তো, চল অনেক সময় হয়েছে, দুপুরে খাবার খেয়ে নি। তারপর সবাই একটা হোটেলে ঢুকে খাবার খেয়ে নিলাম। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাত 12টা। চল এবার বাসায় যাই, অনেক রাত তো হলো। ঠিক আছে যাই। তো রাতের খাবারও খেয়ে নিলাম। তারপর বাসা চলে আসলাম। বাসার কলিং বেল বাজাতেই তোফা এসে দরজা খুলে দিল। আমি সোজা এসে সোফায় শুয়ে পড়লাম। আমার পিছনে পিছনে তোফা এলো। আমি খাবার দিচ্ছি, আপনি ফ্রেশ হয়েছেন? আমি কে আসছি। তারপর তোফা আর কিছু বললো না। একটু আমার মা আসলো। কি রে, তোকে কতবার ফোন দিচ্ছি? আমি ফোন বের করে দিকে 20টা কল। ফোন সাইলেন্স ছিল তাই বুঝি নাই। ফোন সাইলেন্স ছিল তাই বুঝিনি। সারাদিন কোথায় ছিলি? বাইরে আড্ডা দিচ্ছিলাম। সারাদিন আড্ডা দিতে থাকলে কি হবে? ঘরে যে নতুন বউ আছে এটা কি তোর মাথায় নাই? সরি, আর এমন হবে না। মনে থাকে যেন। তারপর মা চলে গেল। আমি আবারও সোফায় শুয়ে পড়লাম। মা আসছিল তাই উঠে গেছি। তারপর তুফা। আপনি কি সত্যি খাইছেন? হ্যাঁ খাইছি। তুফা আর কিছু বললো না, যে যার মতো শুয়ে পড়লাম। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একই আওয়াজ শুনতে পেলাম। কোরআন তেলাওয়াত করছে তুফা। আমিও তার তেলাওয়াত শুনতে লাগলাম। তুফার কোরআন তেলাওয়াত শেষে আমিও উঠে গেলাম। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি চা নিয়ে আসছি। আমি কিছু নিই। তারপর তুফা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। তারপর রুম থেকে বের হতে দেখি আপু। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন, তোর আমার খারাপ কি হলো? আচ্ছা আপু, তোমরা এই মেয়েটার মধ্যে কি এমন দেখলে যে তাকে আমার সাথে বেঁধে দিলা? দেখ তুফা অনেক ভালো মেয়ে, হয়তো একটু শ্যামা, কিন্তু ওর মতো মেয়ে হাজারে একটা হয়। এমন হাজারের একটা মেয়ে না এনে 10,000-এর যে কোনো একজন আনতে পারলে না? এই তোর সমস্যা কি রে? কি আর সমস্যা হবে, যত সমস্যা ওই কালো মেয়েটা। তুই তো শুধু চামড়া নিয়ে পড়ে আছিস, কখনো কি তাকে বোঝা ট্রাই করছিস? আর কখনো করবো না। তুই কাল দুপুর আর রাতে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, কোথায় খেলি? হোটেলে। আর তুই যে একটা মেয়েকে এখানে একা রেখে গেলি, সে খেয়েছে কিনা জানিস? হ্যাঁ সে হতে গেছে। না, সে খায়নি, ইভেন এখনো খায়নি। তুই যখন দুপুরে খেলি না তখন সেও খায়নি, তোর সাথে খাবে বলে। আর যখন রাতেও খেলি না তখনও সে খায়নি, তোর সাথে খেতে পারেনি বলে। তাতে আমার কি? তোর কি মনে হয় সে তোর বউ? তার ভালো মন্দ তোরই দেখতে হবে। ভালো মন্দ আমার দেখতে হতো যদি এমন কালো একটা মেয়ে না আনতে। কি কম ছিল আমার? কেন এমন একটা মেয়েকে তোমরা দেখলে? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? ছিল, তবে তারা তোর জন্য যোগ্য ছিল না। এই মেয়েটাই তোর যোগ্য। তারপর আবার চলে গেল। আমিও চিন্তা করলাম, তাহলে তোফা কাল থেকে খাইনি। এখন তো নিজেকেই ঘৃণা লাগছে। একটা মেয়ে আমার জন্য না খেয়ে আছে, অথচ আমি তাকে একবারও জিজ্ঞেস করিনি খেয়েছেন কিনা। না না, এটা আমি ঠিক করিনি। তারপর আবারও রুমে গেলাম, দেখলাম তোফা বসে বসে কান্না করছে। আমি আর আপু যখন কথা বলছিলাম তখন আমাদের কথা শুনে তোফা শুনছিল, আর আমাদের কথাগুলো শুনে তোফা কান্না করতে লাগলো। তোফা নিজে নিজেকে বলছে, কেন এত কালো হলাম আমি? চামড়া দিয়ে কেন মানুষের বিচার করা হয়? কি হলো, আপনি কান্না করছেন কেন? তুফা কিন্তু কিছু বলছে না। আর কি হলো বলেন? তুফা তাও কিছু বলছে না, আরও জোরে জোরে কান্না করতে লাগলো। দেখেন আমাদের বাসায় মেহমান ভর্তি, এই সময় আপনি কান্না করলে তারা যদি শুনে তাহলে কী ভাববে? কী হয়েছে আমাকে বলেন, আর কান্না থামান প্লিজ। তারপর তুফা কান্না থামালো, হয়তো বাসার মেহমানের কথা চিন্তা করে। তারপর তুফা বলতে শুরু করলো, কেন? আমি কি কালো বলে মানুষ নই? যদি আমি কালো হয়ে এত অবহেলা পেতে হবে জানতাম, তাহলে কখনো বিয়ে করতাম না। যদিও করতাম, তারপরে আপনার মতো মানুষকে করতাম না। হ্যাঁ আমি কালো ভালোবাসার যোগ্য। আমি কারোর ভালোবাসার যোগ্য না, তাই বলে আমাকে এত অবহেলা করতে হবে? আপনি না বলেছিলেন 3 মাস পর ডিভোর্স দিয়ে দেবেন?
হ্যাঁ বলছি। তাহলে 3 মাস পর ডিভোর্স দিয়ে দেবেন। এই কালো চেহারা, কালো রং আপনাকে আর দেখতে হবে না। মনে তো হয় না কখনো কাউকে ভালোবেসেছেন আপনি। কি বুঝবেন ভালোবাসার মানে? তুফা কথাগুলো কান্না করে বলল, আপনি কে আছেন? কালো মানুষের ভালো মন্দ খোঁজ রাখার আপনার প্রয়োজন নেই। আপনি খাইয়েছেন তাতেই হবে। আসলে আমি কথাগুলো এভাবে বলতে চাইনি। কিভাবে বলতে চেয়েছেন তা আমার জানতে হবে না। ঠিক আছে, আপনি কাল থেকে না খেয়ে আছেন, এখন খেয়ে নিন। না, খাবো না, আপনি খান কি? বলছি তো খেতে। খাচ্ছি। তারপর তুফা খাবার খেয়ে নিল। প্রতিদিন সকালে তুফার কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙার একটা অভ্যাস হয়ে গেছে। আজ তামিমের বিয়ে, সবাইকে দাওয়াত দিছে, সবাই আসছে, যে যার বউ নিয়ে আসছে। কিন্তু আমি, আজ তামিমের বিয়ে, সবাইকে দাওয়াত দিছে, সবাই আসছে যে যার বউ নিয়ে, কিন্তু আমি আসছি শুধু নিজেকে নিয়ে। কারণ তুফাকে আনলে আমার সম্মান একটু থাকবে না। আমি আর রাশেদ একসাথে দাঁড়িয়ে আছি। ইমন নাবিলেরা আসেনি, আমাদের আগেই আসতে হলো। একটু পর ইমন আর তার স্ত্রী আসলো, তারপরে নাবিল আর তার স্ত্রী। সেটা আমার কপাল ডেকারা, বউ থাকার পরও সিঙ্গলদের মতো করে আসতে হলো। তামিমের বিয়েতে পার্টি দিছে, সবাই নিজের মতো ফুর্তি করার জন্য একটা সময় এসে আমার সব বন্ধু এক জায়গায় আসলাম। আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ইমন আর নাবিলের বউ আসলো। ইমনের বউ সামিয়া, নাবিলের বউ জেরিন। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো ভাবি, আপনারা কেমন আছেন? ভালো ভাইয়া। তা ভাবিকে আনেননি? না আনেনি। কেন ভাইয়া? ভাবিকে আনলে তার সাথে পরিচয় হতে পারতাম। আসলে সে আসতে চায়নি, তাই আনেনি তাকে। কি বলেন? আমরা তো পার্টি পড়লেই না এসে থাকতে পারি না, আর ভাবি আসেনি, এটা কেমন কথা? আসলে সে এসব পছন্দ করে না, তাই আসেনি। আচ্ছা ভাইয়া, ভাবি কি দেখতে অনেক সুন্দর? যদিও তার আগে থেকে জানে তুফা কালো, তাও জিজ্ঞেস করলো। আরে তেমন কিছু না, আসলে সে শ্যামলা। ও তাই আসেনি। আচ্ছা ভাইয়া, আপনারা গল্প করেন, আমি আসি। তারপর জেরিন ভাবি আর সামিয়া ভাবি এক পাশে গিয়ে যা বলতেছিল তা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তারা আমার নামে যা ইচ্ছা মুখ দিয়ে যা আসছে বলেই যাচ্ছে। দেখছেন ভাবি, আমাদের বলছিল অনেক সুন্দর মেয়ে বিয়ে করবে, আর বিয়ে করেছে একটা ভূতকে। আমিও সেটাই বলছি। আসলে বেচারা কপালটাই খারাপ, চাইলো কি আর হলো কি। আরও অনেক কথা, তাদের কথা শুনে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আজ ইচ্ছা মতো মদ খেলাম। যে আমি কখনো সিগারেট খাইনি, সে আজ আমি এই তুফান আমার মেয়েটার জন্য সিগারেট খেলাম, আর আজ আমি মদও খাচ্ছি। ইচ্ছা মতো মদ খেয়ে একদম মাতাল। তারপর রাশেদ আমাকে দৌড়ে নিয়ে আসলো আমার বাসায়। মদ খেয়েছি আপনার জন্য, তবে পুরোপুরি মাতাল হয়নি, একটু একটু বুঝতে পারতেছি, অনুভব করতে পারছি সব কিছু। তারপর তুফা এসে আমার পাশে শুয়ে পড়লো। হাত মাতাল অবস্থায় আমি তোফাকে জড়িয়ে ধরলাম। তারপর হয়ে গেল ইতিহাস। না বুঝলে ইনবক্স নক দিন। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তুফা আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে। আমি গড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। কি হলো, আজ এত বেলা হয়ে গেল, তাও কেউ ডাকলো না? তখন আস্তে আস্তে রাতের ঘটনা মনে পড়ে গেল। মদ খেয়ে বাসে আসা, তুফার সাথে হওয়া ঘটনা সব মনে পড়লো। আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমি কি করলাম? না, তুফাকে আর অনুমতি ছাড়া স্পর্শ করা ঠিক হয়নি। ক্ষমা চাইতে হবে তার কাছে। তুফা আমার ঘুম ভাঙা দেখে মুচকি হাসছে। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি গোসল করে নিন, আমি খাবার দিচ্ছি। তোমার সাথে কথা বলতে আমার নিজেরই লজ্জা লাগছে। আর সাত পাঁচ না ভেবে আমি গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে দেখি তুফা বসে আছে। আমি খাবার রেডি করছি, আপনি খেয়ে নিন। আপনার সাথে কিছু কথা ছিল। খাবার শেষ করে না হয় শুনবো। ওকে। তারপর তুফা আর আমি খাবার খেতে নিচে আসলাম। মা আর আপু খেয়েছে? না, সবাই একসাথে খাবে। ওকে, তাদেরকে ডাকেন। আচ্ছা আপনি বসেন, আমি ডাকতেছি। তারপর তুফা চলে গেল। মা আর আপুকে ডাকতে আপু আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কেন আপু এভাবে তাকাচ্ছে। আপু কিছু বলবা? বলার তো অনেক কিছু আছে। বলো তাহলে। আগে খেয়ে নে, তারপর বলবো। ওকে। যদিও মুখে ওকে বললাম, মনে প্রচুর ভয় কাজ করছে। আপু আমার সাথে বেশি রাগারাগি করে না, কিন্তু হঠাৎ এভাবে রেগে যাওয়ার মানে আমি বুঝতে পারছি না। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। আমি যখন উঠতে যাব, কোথায় যাচ্ছিস? রুমে যাব। তুমি যেন কি বলবে বলছো? রুমে যা, আমি আসতেছি। ওকে। তারপর আমি রুমে আসলাম। এসে আপুর জন্য ওয়েট করতে লাগলাম। তবে প্রচুর বই নিয়ে আছি। কিছুক্ষণ পর আপু আর তুফা একসাথে আসলো। তুফা, বসো এখানে।
সুফা দেখি এখন তো তুফো ভয় পেয়ে গেল। আবু, সিরিয়াস কিছু? অনেক সিরিয়াস। কি? কাল রাতে তুই মদ কেন খেয়েছিলি? তুমি কি করে জানলে? কি করে জানছি মানে কেন খেয়েছিলি সেটা বল। আসলে কালকে পার্টিতে সব বললাম। আমার কথা শুনে আপু আর রাগ করে থাকলো না, কিন্তু তুফাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কান্না করবে। তুই কখনো সিগারেটও খাসনি, বাসর রাতে প্রথম সিগারেট খেলি, আর কালকে তার উপরে মদ খেলি। কি পাবি এসব খেয়ে? আর কখনো এসব খাবি না। আমি গেলাম। এই বলে আপু চলে গেল, কিন্তু তুফা মনমরা হয়ে বসে আছে। আসলে কালকে রাতের জন্য আমাকে ক্ষমা করবেন। আসলে একটু বেশি মদ খেয়েছিলাম, তাই কি করলাম বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর এসব কি বলছেন? আপনি তো ভুল কিছু করেননি। বলতে করেছি, আপনার অনুমতি ছাড়া আপনাকে স্পর্শ করে। এখানে অনুমতি নিতে হবে কেন? আপনি তো আমার স্বামী, তাহলে অনুমতির কি আছে? তাও অনুমতি ছাড়া আসলে এমনটা করা উচিত হয়নি, সরি। আচ্ছা, এসব বাদ দিন। চা খাবেন? খেতে পারি যদি আপনি ক্ষমা করেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। বসেন, চা নিয়ে আসছি। তারপর তুফা চা নিয়ে আসলো। আজকেও ঘোরাঘুরি করে রাতে বাসে আসলাম। এসে আপুর সাথে দেখা। তোর সমস্যা কি? আমি আবার কি করলাম? সারাদিন কোথায় ছিলি? ফ্রেন্ডসদের সাথে ছিলাম। আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? আচ্ছা ঠিক আছে, কাল থেকে অফিসে যাব, সব কিছু আগের মতো করব। বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলাম, আজ ছুটির দিন শেষ, তাই এটা বললাম। দুপুরে খাইছিস? হোটেলে গেছি। আর তুফা? আমি কি জানি খেয়েছি কিনা। খাইনি, এখন গিয়ে ওকে খাইয়ে দিবি। হ্যাঁ? না হ্যাঁ বল। চল, আমি খাবার দিচ্ছি, তুই নিজ হাতে খাইয়ে দিবি। এটা কত নম্বর বিপদ? দেখ, যদি না করিস তাহলে তোর মদ খাওয়া, সিগারেট খাওয়া সব মাকে বলে দেব। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই বড় না আমি বড়? আমি ছোট। তাও বলবি না? আমি বড়। আচ্ছা ঠিক আছে, তুমি বড়। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি তোর থেকে বেশি বুঝি। ওকে? ওকে, ব্ল্যাকমেল করতেছে তাই মেনে নিলাম। তুই রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর আমি রুমে গেলাম। কিছুক্ষণ পর আপু খাবার নিয়ে আসলো, এসে আমাকে বলল, নে, যা বলছি তাই করবি। ওকে তুমি যাও। তারপর আবু চলে গেল। আপনারা কি সমস্যা বলেন তো? কই কিছু না তো। সত্যি কিছু না? হ্যাঁ, কি হবে? দুপুরে খাবার খাইছেন? না। কেন? আপনি খান নাই তাই। এটা কি এমন কথা? আমি তো বাইরে গিয়েছি। আমি তো দেখিনি। তাহলে কি এবার আপনাকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে? দেখে না গেলেও আমি কি জানি না কি আপনি খেয়েছেন কিনা? যদি আমি না খেয়ে থাকি? তো আমিও খাবো না। কেন এমন করছেন? ভালোবাসি তাই। সরি, কি বললেন? যদিও আগে শুনেছি। কিছু না। আপু খাবার নিয়ে আসছে, খেয়ে নিন। আপু তো বলেনি আমাকে খেয়ে নিতে। মানে? আপু বলছে আপনাকে খাইয়ে দিতে। মানে আপনি কি করে জানলেন? বলছিল আপু। তাহলে আপনারা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছেন? বোকা বানাবো কেন? তাহলে কি? কেন? আপনার হাত থেকে খাওয়ার অধিকার তো আমার আছে, তাই আবদার করলাম। দেখেন, আমি সকালে সরি বলছি রাতের জন্য, আর আমি আপনাকে আগে বলেছি কখনো আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবেন না। সেটা পরে দেখা যাবে, আগে খাইয়ে দিন, নয়তো আপুকে ডাকতেছি। স্বামীর অধিকার তো আমি আদায় করে নিব, যত কষ্টই হোক আপনাকে আমি ঠিকই আপন করে নিব। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। আপুকে ডাকতে হবে না। আপুকে ডাকলে সিগারেট খাওয়ার কথা মাকে বলে দিবে, তাই বাধ্য হলাম খাইয়ে দিতে। এখন খাইয়ে দিন। তারপর আমি হাত ধুয়ে তোফাকে খাইয়ে দিচ্ছি। প্রথমে 2 লোকমা খেয়ে তোফা কান্না করতে লাগলো, শুধু নির্ভর চোখের জল ফেলছে। আমি তোফাকে জিজ্ঞেস করলাম, কি আপনি কান্না করছেন কেন? কই কাঁদছি না তো, এমনি চোখ দিয়ে কি যেন পড়ছে। দেখেন, আমাকে মিথ্যা বলবেন না, চোখে কিছুই পড়েনি। বলেন কি হয়েছে আপনার? আসলে অনেক ইচ্ছে ছিল প্রতিদিন একবেলা হলেও স্বামীর হাতে খাবার খাবো, কিন্তু আজ সেটা পূর্ণ হলো। কিন্তু দেখেন তাও কিভাবে পূর্ণ করতে হলো। তাই বলে কাঁদতে হবে? এটা সুখের কান্না। হয়েছে, আর কান্না করতে হবে না, হা করেন। তোফা চুপচাপ খেয়ে নিল। তারপর রাতে বসে অফিসের ফাইলগুলো দেখলাম। তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আপনারা সোফায় ঘুমান দেখে তোফা বলল, আপনার আবার কি হলো? কই কিছু না তো। তাহলে সোফায় ঘুমাচ্ছেন কেন আজকেও? না, এখানেই আমি ঠিক আছি, আপনি কি শুয়ে পড়ুন। না, আপনি বেডে আসেন। আরে
আপনি কোথায় ঘুমাবেন তাহলে? কেন? আমিও বেডে ঘুমাবো। না, ইয়ে হয় না। কেন হয় না? আপনি তো আমার স্বামী, তাহলে কেন হবে না? আমি কতবার বলবো আপনাকে বউ হিসেবে আমি মানি না? দেখেন, এত কিছু বুঝি না। আপনি বেডে ঘুমাবেন, প্রয়োজনে আমি সোফায় ঘুমাবো। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে বউ হিসেবে না মানতে পারি, কিন্তু মানবিকতা বলতে আমার কিছু আছে, তাই আপনাকে সোফায় ঘুমাতে দিতে পারি না। যান, আপনি কি বেডে ঘুমান, আমি এখানে ঘুমাচ্ছি। যদি আপনি বেডে না ঘুমান তাহলে আজ আমিও বেডে ঘুমাবো না। যা ইচ্ছে করেন, তো আমাকে বিরক্ত করবেন না। তারপর আমি উল্টে গিয়ে ঘুরে সোফায় শুয়ে পড়লাম। মাঝরাতে কারো কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি তুফা আমার পায়ে বসে কান্না করছে। এটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। এই মেয়েটাকে এত অবহেলা করি, তাও কি চায় মেয়েটা আমার কাছে? কেন এমন করে? এ কি, আপনি ঘুমাননি? কি হলো, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনার কি সমস্যা? আমার সমস্যা আপনি। আমি মানে? কেন আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন? জানেন, বিয়ের আগে কত স্বপ্ন দেখেছি, বিয়ের পরে স্বামীকে নিয়ে কত গল্প করব, কত মান অভিমান হবে, কিন্তু দেখেন আপনি আমার কোনো স্বপ্নই পূরণ করতে দেননি। কেন এত অবহেলা করছেন আমায়? আমি হয়তো কালো, তাই বলে এত অবহেলা? এসব বাদ দিন, আর কোনো কান্না দেখতে চাই না। সোজা গিয়ে ঘুমিয়ে পড়েন। বলছি না আপনি যতক্ষণ বেডে যাবেন না আমিও ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, যাব, তবে আমার শর্ত আছে। রাজি। শর্তগুলো কি শুনবেন না নাকি? ওকে বলেন। আমার শর্ত হলো, আমাদের মাঝখানে ফাঁকা থাকতে হবে, মানে কোল বালিশ থাকতে হবে। বালিশের এই পাশ অপাশ আসতে পারবে না। আমি যাব না, ভুলও আমাকে স্পর্শ করা যাবে না। বলেন, এইসব মানতে পারবেন তো? 100% মানবো। একদম মানবো না। আপনি আমার স্বামী, স্বামীর অধিকার যেভাবেই হোক আমি তো আদায় করবই। ঠিক আছে চলেন। তারপর আমি বেডে গিয়ে মাঝখানে কোল বালিশ দিয়ে অপর দিকে ঘুরে শুয়ে পড়লাম। তুফান মনে মনে, যতই অবহেলা করেন না কেন আপনাকে ঠিকই আপন করে নিব। তারপর আমি ঘুমিয়ে গেলাম। 4টা বাজে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি তোমাকে জড়িয়ে ধরে আছি। মাঝখানে বালিশ নাই, তাকে দেখি বালিশ নিচে পড়ে আছে। আমি তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দিতে চাইলাম, কিন্তু আমি ছাড়তে পারছি না। তুফু আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ছাড়াতে চাইলেও তুফা আরও বেশি করে জড়িয়ে ধরে, আর আমি আরও বেশি করে নিজেকে চালানোর ট্রাই করলে তোমার ঘুম ভেঙে যাবে, তখন আবার আমাকে খারাপ ভাববে। পরে গেলাম এক বেকায়দায়। যাক, আর কিছুক্ষণ পর এমনিতেই ধরা খেয়ে যাবো, তার চেয়ে বরং এখন ছাড়িয়ে নেই। জোর করে নিজেকে তুফার থেকে ছাড়িয়ে নিলাম, তখনই তুফার ঘুম ভেঙে গেল। এই আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? কই না তো, কে বলছে? আমি তো নিজেই দেখলাম। না, আপনি ভুল দেখছেন। আমি কেন জড়িয়ে ধরবো? জড়িয়ে তো আপনি ধরেছেন, আমি ধরিনি। একদম মিথ্যে কথা বলবেন না, আপনি ধরেছেন। আমি সত্যি আপনাকে ইচ্ছে করে জড়িয়ে ধরিনি। ঘুমের মধ্যে কেমনে কি হলো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান। তুফা মনে মনে বলল। বালিশ তো আমি নিচে ফেলেছি আপনাকে জড়িয়ে ধরবো বলে, আর আপনি আমাকে জড়িয়ে ধরেননি, আমি আপনাকে জোর করে জড়িয়ে ধরে। আর অনেক কিছু ভাবতেই সকাল হয়ে গেল। আর অপর দিকে আমি ঘুমিয়ে, আমি সকাল সকাল তুফা ডাকতে লাগলো। এই যে শুনছেন, আর কত ঘুমাবেন? ওঠেন। আরেকটু পর। আরে ওঠেন, কয়টা বাজে দেখেছেন? আপনি না আজ অফিসে যাবেন? হ্যাঁ যাবো। কয়টা বাজে? 9টা বাজে। এখন অফিস কখন যাবেন? কি 9টা বাজে? আমাকে আরো আগে ডাকুনি কেন? বলে লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলাম। গড়িতে তাকিয়ে থেকে 5টা। এটা কি হলো? কোনটা? কয়টা বাজে? 5টা। তাহলে আপনি কয়টা বাজে বললেন? 5টা বলছি। তাহলে আমি কি ভুল শুনলাম? আপনি ঠিকই শুনছেন। যান, ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসুন। ওকে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে দেখি তুফা কোরআন পড়তেছে। আমি সোফায় গিয়ে বসলাম। আমি আসছি দেখে তুফা বলল, আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। না, আপনি আগে কোরআন পড়েন। ঠিক আছে, আপনি বসেন তাহলে। তুফা কোরআন পড়তে লাগলো, আর আমি তার দিকে তাকিয়ে আছি। আগে অনেকবার তাকিয়েছি, কিন্তু কখনো আজকের মতো লাগেনি তুফাকে। তুফা শ্যামলা, কিন্তু ওর মুখটা অনেক মায়াবী। ঠোঁটের নিচে কালো তিল, যা আরো মায়াবী করে তুলছে। এসব আগে কখনো আমার চোখে পড়েনি, আর সত্যি তুফাকে অনেক মায়াবী লাগছে। তুফার দিকে তাকিয়ে আরো অনেক কিছু ভাবছিলাম। হঠাৎ তুফা বলে উঠল, আপনি বসেন, আমি খাবার দিচ্ছি। কি, এত তাড়াতাড়ি ভাত খাবো? তাড়াতাড়ি কই, 9টা তো বাজে। আমি গড়তে তাকিয়ে দেখি সত্যি তো 9টা বাজে। এত সময় হয়ে গেল, অথচ আমি বুঝতেই পারিনি
আসলে তোমার চেহারার দিকে তাকিয়ে হারিয়ে ফেলছিলাম নিজেকে। সময় কখন হয়ে গেল তা বুঝতেই পারিনি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি আসছি। এভাবে আর কারোর দিকে থাকবেন না কিন্তু। কিভাবে? তো এই যে আমার দিকে যেভাবে তাকিয়েছিলেন। আসলে না, মানে আমি বুঝতে পারিনি। শুধু আমার দিকে থাকবেন আর কারোর দিকে না। হুম। তারপর দফা মুচকি এসে চলে গেল। আমি চিন্তা করলাম একটু আগে কি হলো। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি বললাম? তুফা যখন বললো শুধু তার দিকে তাকাতে, তখন আমি বললাম কেন? উফ, এই মেয়েটা আমার মাথা পুরো খেয়ে নিচ্ছে। কখন কি বলতে হবে বুঝতে পারছি না। আর কিছু সময় পর তোফা খাবার খেতে ডাকতে আসলো। চলেন, খাবার রেডি করছি, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। চলেন। একটা রিকোয়েস্ট ছিল। বলেন। আগে বলেন, রাখবেন? আগে শুনতে হবে তো। আরে তেমন বেশি কিছু না, আম, একদম সাধারণ। আচ্ছা ঠিক আছে, রাখবো। সত্যি? কি শুরু করলেন সকাল সকাল? আর রাগ করছেন কেন? বলছি তো। বলেন। আমাকে এখন থেকে তুমি করে বলবেন। তুমি করে বলি তো। হ্যাঁ বলেন, তবে সেটা শুধু আপু আর মায়ের সামনে। যখন আপনি আর আমি একা কথা বলি তখন আপনি করে বলবেন। এখন থেকে সবসময় তুমি করে বলবেন। এটা আবার কেমন চাওয়া? পারবো না আমি। আপনি আমাকে কথা দিয়েছেন, আমার কথা রাখবেন। তাই বলি এমন আজব কিছু চাইতে হবে? এটাই। আপু নিচে থেকে ডাক দিয়ে বলছে। কি হলো, তোরা আসছিস না কেন? আসছি। চলেন, আপু ডাকতেছে। আগে চলেন, আমার কথা রাখেন। ঠিক আছে, এখন চলেন। না মানে চলো। গুড, চলেন। তারপরে নিচে গিয়ে টেবিলে বসলাম। আপু গুড মর্নিং। মর্নিং। আজ কি অফিস যাবে? হ্যাঁ আপু। ওকে, খেয়ে নি। তারপর সবাই নানা কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এসে অফিসের জন্য কাগজপত্র রেডি করলাম। অফিস কয়টা ছুটি হবে? 4টায়। দুপুরে মনে করে খেয়ে নেবেন। আপনিও কে দেবেন? আবার আমি খাইনি বলে আগের মতো বসে থাকিয়েন না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কি করলাম? আবার আপনি করে কেন বলছেন? ও সরি, মনে ছিল না। আর যাতে ভুল না হয়। তারপর অফিসের সব কাজ আর ল্যাপটপ নিয়ে বের হচ্ছি। তোমার পেছন থেকে ডাক দিল। কিছু বলবে? কি? রাগ করবে না তো? আচ্ছা, করবো না, বলো। না থাক, আরেকদিন বলবো। ওকে, আসছি। বলে আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অপরদিকে তুফা ভাবতে লাগলো কত ইচ্ছে ছিল প্রতিদিন স্বামী অফিসের জন্য রেডি হলে টাই বেঁধে দিব। কত ইচ্ছে ছিল স্বামী প্রতিদিন অফিসে যাওয়ার আগে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলবে ভালোবাসি। কিন্তু এখন তো তার কোনোটাই হচ্ছে না। ওদের এটা ভাগ্য লেখা ছিল। এ বলে তুফা মন খারাপ করে বসে থাকলো। অপরদিকে আমি চলে গেলাম অফিসে। আমি বিয়ে করছি অফিসে কয়েকজন স্টাফ ছাড়া আর কেউ জানে না। আসলে আমি কাউকে জানাইনি। বউ কালো বলে। অফিসের বস আর ইমন, নাবিল, রাশেদ জানে। ইমন, নাবিল, রাশেদ আমরা একই সাথে কাজ করি। এরা আমার ছোটকালের বন্ধু, আবার কলিগও। আমি অফিসে ঢুকতি, রাশেদের সাথে দেখা। কিরে, কেমন আছিস? এই তো ভালো। তোর কি অবস্থা? ভালো। আমরা কথা বলছিলাম, তখন পিয়ন এসে বলল আমাকে নাকি বস ডাকছে। তাই আমি 7-5 না ভেবে বসের কাছে গেলাম। আমি বসের দরজার সামনে গিয়ে অনুমতি নিয়ে ভেতরে ঢুকলাম। বসেন। আমি বসে পড়লাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে? যাচ্ছে ভালো। আচ্ছা, যে জন্য ডেকেছি তাই বলি। জি বস। আমাদের সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কাজ করতে চায়, এই বিষয়ে আপনি কি বলেন? বস, এটা তো আপনার একান্ত সিদ্ধান্ত, এখানে আমি কি বলতে পারি। তবু আমার মনে হয় আপনার থেকে পরামর্শ নেওয়া দরকার। ঠিক আছে, এই বিষয়ে ভেবে আপনাকে কাল জানাবো। ঠিক আছে, আপনি আজ আসতে পারেন। সরি, বুঝিনি। আজকে অফিসে তেমন কাজ নেই, তাই বলছিলাম আপনি আজকে বাসা যেতে পারেন, আর আপনি চাইলে থেকেও যেতে পারেন। ওকে, আসছি বস। তারপর আমি আমার কেবিনে এসে দেখি 2টা ফাইল আছে, কিন্তু বস তো আমাকে বলছিল কাজ নেই। তাহলে এসব কেন? যাক, আমার কাজ থাক বা না থাক, ফাইল যখন পাইছি কাজটাও করে রাখি। তারপর আমি ফাইলগুলো ঠিক করে নিলাম। এই ফাইল 2টা ঠিক করতে প্রায় 2টা বেজে গেল। আবার এসে পিয়ন ডেকে গেল। এবারও বস ডাকছে। আমি বসের রুমে গিয়ে চেয়ারে বসলাম। কংগ্রাচুলেশন। কেন বস? আমি আপনাকে কাজ নাই বলে চলে যেতে বলেছিলাম, তার পেছনে একটা কারণ ছিল। কি বস? আসলে আমি চেয়েছিলাম আপনি কাজের প্রতি আগের মতো অনড় আছেন কিনা আপনাকে পরীক্ষা করার জন্য আগে চলে যেতে বলেছিলাম।
কিন্তু আপনি না গিয়ে প্রতিবারের মতো এবারও আপনার টেবিলে কোনো কাজ আছে কিনা দেখলেন, আর কাজ শেষ করলেন। আগে আপনার সব কাজ ঠিক মতো পেয়েছিলাম, আর আজকেও আপনাকে প্রমোশন দেওয়ার কথা 1 মাস আগে হয়েছিল, কিন্তু আপনাকে একটু পরীক্ষা করে দেখলাম। এই নিন, মিষ্টি মুখ করেন, আপনার প্রমোশন লচার কাল দিয়ে দেবো। তারপর আমি বসের হাত থেকে মিষ্টি খেলাম। আমিও বসকে খাইয়ে দিলাম। ধন্যবাদ বস। স্বাগতম। আপনি এখন বাসায় গিয়ে সবাইকে মিষ্টি মুখ করান। বস, একটা কথা ছিল। কি? আমার যে প্রমোশন হয়েছে এটা আপনি কাউকে বলবেন না। আমি কালকে এসে অফিসের সবাইকে মিষ্টি মুখ করাতে চাই। ওকে। ওকে, আসছি বস। তারপর বসের রুম থেকে চলে এলাম। এসে রাশেদের কাছে গেলাম। মিস্টার রাশেদ, আপনি ফোনে বেশি কথা বলছেন, এভাবে তো অফিস চলবে না। তখন রাশেদ আমার দিকে তাকিয়ে, তুই হঠাৎ এভাবে কথা বলছিস কেন? পরে জানবি। এখন গেলাম। কোথায় যাবি? বাসা চলে যাব। শালা, এতদিন ছিলিস ছুটিতে, আজকে আসছিস আর আজকে চলে যাবি? মামার বাড়ি আবদে নাই কি? বসের কাছে ছুটির জন্য গিয়ে দেখ, ঝাড়ি দেবে। তাহলে তুই তাকিয়ে দেখ, আমি সত্যি চলে যাচ্ছি। আই, তুই তাড়াতাড়ি চলে এলি যে? ভালো লাগতেছে না, তাই চলে এলাম। তুই ঠিক আছিস তো? বলে আমার দিকে ভালো করে তাকাতেই মিষ্টিগুলো দেখলো। ঠিক আছে। তোর হাতে মিষ্টি কেন? ওয়েট। বলে আমি মিষ্টিগুলো টেবিলে গিয়ে রাখলাম। একটা মিষ্টি হাতে নিয়ে আপুর মুখের সামনে গিয়ে বললাম, হা কর। কিছুই তো বুঝতেছি না। আগে হা কর, তারপর বলছি। তারপর আপুকে মিষ্টি খাইয়ে দিয়ে আমার প্রমোশনের কথা বললাম। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপু। নিচে আমাদের কথা শুনে মা আর তুফা চলে আসলো। হ্যাঁ কর বলে আমাকে মিষ্টি খাইয়ে দিল। কি হয়েছে, এত মিষ্টি মুখ করছিস কেন? তোমার ছেলের প্রমোশন হয়েছে, মিষ্টি মুখ তো করবই। তাই নাকি? এই নাও মিষ্টি খাও, বলি মাকে খাইয়ে দিলাম। আপু আমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, তুমি হাসছো কেন? মা, চুলাই চা দাও তো। এই সময় চা দিব কেন? আচ্ছা, দিতে হবে না, তুমি গিয়ে রেস্ট নাও। যাও, তোমার রুমে যাও। তারপর মা চলে গেল। এটা কি হলো আপু? কি হলো? কিছুই না, সবাইকে মিষ্টি মুখ করা। সবাইকে তো করা, আর বলতে পারিনি। তুফাকে করাইছিস তো? পারবো না, ওকে কে নিতে বল। না, আমি কেন খাবো? যার প্রমোশন হয়েছে সেই তো খাইয়ে দেবে, তাই না আপু? হ্যাঁ, তুই খাইয়ে দে। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। আমি মিষ্টি নিয়ে তুফার কাছে গিয়ে তার মুখের সামনে মিষ্টি ধরে বললাম, জোর করে ভালোবাসা হয় না। আস্তে করে বললাম যাতে আপু না শুনে। তারপর খাইয়ে দিলাম। আমি আর কারো দিকে না থেকে রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে চলে গেলাম। আপু, খিদে পেয়েছে, খাবার দাও। নিচে সবাই বসেছিল। তুফা বলে উঠল, আমি দিচ্ছি। তারপর তুফা খাবার দিল। আমিও কোনো শব্দ না করে খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার পিছে পিছে তুফা এলো। কি হয়েছে, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো কিছু হয়নি। তাহলে এই অসময়ে শুয়ে পড়লেন যে? তেমন কিছু না, এমনি এই সময় বাইরে যাওয়া ঠিক হবে না, তাই শুয়ে পড়লাম। চা খাবেন? না, এখন না, পরে খাবো। তুমি খাবার খাইছো তো? আমার প্রতিটা বিষয় তুফা খেয়াল করছে, তাই সে খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করা উচিত। হ্যাঁ, আমি খেয়েছি। হঠাৎ আপনি আবার খাবার নিচ্ছেন কেন? কই, তেমন কিছু না, এমনি বললাম। ঠিক আছে, আপনি ঘুমান, কিছু লাগলে আমাকে ডাক দেবেন, আমি এনে দিব যা লাগে। ঠিক আছে। তারপর তুফা আপুর সাথে নিচে গল্প করতে করতে চলে গেল। আমি শুয়ে রইলাম। কিছু সময়ের মাঝে আমার ঘুম চলে আসলো। আমি ঘুমে গেলাম। হঠাৎ কে যেন ডাকতে লাগলো। আমি চোখ খুলে দেখি রাশেদ। কখন আসলি? এই মাত্র আসলাম। আর কে আসছে? আমি আসছি শুধু, আর কি আসবে? নাস্তা করছিস? আজকে নাস্তা তো তুই করবি। এটা আবার নতুন কি? আজকের নাস্তা কিন্তু অন্যরকম হতে হবে। যেমন? আচ্ছা ধর, আমার প্রমোশন হয়েছে, এখন আমি সবাইকে খাওয়াবো। বল, এখন তুই কি খাবি? শালা, আমার প্রমোশনের কথা তুই জেনে গেছিস? দাঁড়া, নাস্তা করেছি তোকে। পানির সাথে লবণ আর কিছু না, চিনিও খাবো না তোর প্রমোশন হলে। শালা, কিপটামি করবি না। আমি কি কিপটামি করলাম? যদি তোর প্রমোশন হয় তাহলে তুই শুধু এগুলো খাবো। আর তোর প্রমোশনে কি খাওয়াবি? আমি তোর থেকে যা খাবো
তুইও তাকাবি। ধুর শালা, তোর প্রমোশন হয়েছে এটা আমি জানি, এখন ট্রিট দে। আমি তো কাউকে বলিনি, তুই কেমনে জানলি? তুই তো বলবি না, আবু বলছে। যা, নিচে ফ্রিজে মিষ্টি আছে, খেয়ে নে। ওই শালা মিষ্টি খেতে আসিনি, ট্রিট দিবি। আগে মিষ্টি খেয়ে নে, তারপর ট্রিট দেবো। সত্যি তো? একদম মিথ্যা। ওকে। আমি মিথ্যা বলি না, রিয়েল লাইফেও না। তাই রাশেদ যখন বললো সত্যি, তখন জারি দিলাম। রাশেদ জানে ট্রিট ঠিকই পাবে। রাশেদ নিচে গিয়ে আপুকে মিষ্টির কথা বলতে যাবে, তার আগে আপু মিষ্টি দিয়ে বলল, এখানে একটু বসলে মিষ্টি আরো 2টা বেশি পেত, এখন 2টা কম দিলাম। দেখেন আপু, এগুলো খাইতে পারবো না, আর দেওয়ার কি দরকার? তাহলে কি আরো দেব? আপু আপনি এখনো আগের মতোই আছেন। আসলে আপু সবার সাথে হেসে কথা বলে, বিশেষ করে রাশেদের সাথে একটু বেশি ফি, তাই তাকে নিয়ে নানাভাবে ফাজলামো করে। তাহলে কি এখন বদলাতে হবে? না না, এমনিই ভালো আছেন। তারপর আপু, রাশেদ আর তুফা মিলে গল্প করতে লাগলো। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। এখন বিকাল 4টা বাজে, তাই একটু বাজার থেকে ঘুরে আসবো। রাশেদ চল। কোথায় যাবি? একটু ঘুরে আসবো। তুফাকে নিয়ে কখন যাবি? পরে দেখবো। ওকে নিয়ে আবার কোথায় যাব? ওকে। তারপর আমি আর রাশেদ চলে গেলাম বাজারে। বাজার থেকে একটু দূরে একটা মাঠ আছে, ওখানে গেলাম। সাথে সবাইকে আসতে জানিয়ে দিলাম। প্রায় 30 মিনিট পর সবাই আসলো। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। রাশেদ আমার প্রমোশনের কথা সবাইকে বলে দিচ্ছে। এখন তো আমাকে ট্রিট দিতেই হবে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে সবাইকে ট্রিট দিলাম। তারপর সবাই যার যার মতো চলে গেল। আমি বাসে এসে কলিং বেল দিলাম, তো বাসে দরজা খুলে দিল। তারপর আমি ভিতরে ঢুকে রুম থেকে ল্যাপটপ নিয়ে নিচে চলে এলাম। বসের বলা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্বন্ধে কিছু জানতে হবে, আর তাই। আপনি কি চা খাবেন? খেতে পারি। ওকে, আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। ওকে। তারপর তুফা চা আনতে গেল। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যাপারে জানার জন্য একজনকে ফোন দিলাম। সে যা বলল তা শুনে আমি তো অবাক। তাদের নাকি প্রকৃত অর্থে আসল কোনো প্রোডাক্ট থাকে না। বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের হাতে বিজনেস করার নামে তাদেরকে 2 নম্বর জিনিস দিয়ে তাদের টাকা হাতিয়ে নেয়। আমার কথা শেষ হতেই তুফা চা নিয়ে এলো। এই নিন আপনার চা। থ্যাঙ্কস। ওয়েলকাম। তারপর কিছু হাতের কাজ ছিল, সেগুলো শেষ করলাম। রাত প্রায় 10টা বাজে, তাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন অফিসে গিয়ে বসকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বললাম। তারপর বস তাদের সাথে কাজ করতে নিষেধ করে দিছে। তারপর অফিসের সবাইকে আমার প্রমোশন হওয়া মিষ্টিমুখ করালাম। এভাবে চলছিল প্রায় 20 দিন। প্রতিদিন ভোরে তুফার কোরআন তিলাওয়াত শুনে ঘুম ভাঙা, তারপর নাস্তা করে অফিসে যাওয়া, সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, রাতে দেরি করে বাড়ি ফেরা, আপু আর মায়ের বকা খাওয়া, তুফাকে সবসময় এড়িয়ে চলা। এভাবে চলছিল আমার লাইফ। হঠাৎ একদিন সকালে আপু এসে বলল, আমরা মামার বাড়িতে যেতে চাচ্ছি, তুই কি বলিস? হ্যাঁ যাও, অনেকদিন তো যাওয়া হয় না। তাহলে আমরা কালই যাই। হ্যাঁ যাও। তুই কি যাবি না? আপু তুমি জানো এই সময় অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে। আমি অফিসটা কিভাবে যাব, তার থেকে ভালো তোমরা কি করে আসো। তোফা যাবে? তোফা যাবে কিনা সেটা মাকে জিজ্ঞেস করো। মাকে বলছি, মা বলছে তুই যেতে দিলে নিয়ে যাবে। তাহলে যাবে আর কি। ঠিক আছে, আমি তুফাকে বলতেছি। আপু গিয়ে তোফাকে বললো, কিন্তু তোফা যাবে না। যদি আমিও যেতাম তাহলে তোফা যেত, আমাকে একা রেখে তোফা যাবে না। পরদিন মা আর আপু চলে গেল মামার বাসায়, আর বাসায় আছে আমি আর তোফা। আমি প্রতিদিন রাত করে বাসায় আসি, কিন্তু আজ বাসায় তোফা একা, তাই তাড়াতাড়ি বাসায় আসলাম। কলিং বেল চাপ দিলাম, কিন্তু তোফা দরজা খুলেনি। আবার চাপ দিতে যাব, তখনই তোফা দরজা খুললো। সরি, আমি ওয়াশরুমে ছিলাম। এখানে সরি বলার কি হলো, একটু দেরি হতে পারে, তাই বলে কথায় কথা সরি বলতে হবে? আপনি তো রেগে যাচ্ছেন। পথকে ছাড়বে নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবে? সরি, আসেন ভেতরে। আবার সরি? আচ্ছা, আর বলবো না। মনে থাকে যেন। মনে থাকবে। তারপর আমি টেবিলে গিয়ে বসলাম। গড়িতে তাকিয়ে দেখি 9টা বাজে। আমার প্রচুর খিদে পেয়েছে, তাই তুফাকে বললাম, আমার আজকে অনেক খিদে পেয়েছে, দেখি কিছু খেতে দাও তো। এখনো তো কিছু রান্না করা হয়নি। এখনো রান্না হয়নি মানে? আসলে আপনি রাত করে বাসায় আসেন তো, তাই এখনো রান্না করিনি। আচ্ছা ঠিক আছে, আজকে রান্না করতে হবে না, বরং তুমি রেডি হয়ে নাও, আজকে বাইরে খাবো। আপনি 10 মিনিট বসেন, আমি খাবার রেডি করছি। আজকে আর রান্না করা লাগবে না, চলো রেডি হয়ে এসো। ওকে, আপনি 5 মিনিট বসেন। ওকে। তারপর তুফা রেডি হতে চলে গেল। আমি নিচে বসে আছি, তুফা রেডি হয়ে আসলো। তাকে দেখে অনেকটা মায়াবী লাগছে। আর আমার হয়ে গেছে।
ওকে চলো। তারপর দরজা লক করে তোফাকে নিয়ে বেরিয়ে পড়লাম। 10 মিনিট হাঁটলে এখান থেকে হোটেল পাবো। গাড়ি বের করবো নাকি রিক্সা নিয়ে যাব? 10 মিনিটের রাস্তা, গাড়ি নেওয়ার দরকার নেই, চলুন হেঁটে যাই। তুমি হাঁটতে পারবে না? একটা রিক্সা নিও। না না, রিক্সা লাগবে না, আজকে চাঁদের অনেক আলো, তাই দুজন পাশাপাশি হাঁটলে ভালো লাগবে, চলেন হাঁটি। দেখো আমি তো রোমান্টিক না, ওকে? তার মানে আপনি রিক্সা নিবেনই? হ্যাঁ নেব। তাহলে আমি যাব না। আচ্ছা ঠিক আছে চলো, হেঁটে যাচ্ছি। রিক্সা নিলে তোফা সত্যি যাবে না, তাই আর বাড়াবাড়ি করলাম না। তারপর দুজন হাঁটতে লাগলাম। তোফা আমার পাশাপাশি হাঁটছে। দুজন হেঁটে হোটেলের সামনে গেলাম। রাস্তার ওপর দিকে হোটেল, রাস্তায় অনেক গাড়ি। আমি তাড়াতাড়ি রাস্তা পার হয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি তোফা এখনও ওই পাশে দাঁড়িয়ে আছে। আসতে যাচ্ছে কিন্তু গাড়ির কারণে আসতে পারছে না। তোফা এই অবস্থা থেকে আমার হাসি পাচ্ছে, আবার রাগও হচ্ছে। কি আর করার, আমি আবার ওই পাশে গেলাম। তারপর তোফার হাত দিয়ে হোটেলে নিয়ে আসলাম। তুফা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম আমি তোফার অনুমতি ছাড়া তার হাত ধরলাম। যখনই মনে হলো আমি তার হাত ধরে আছি তখনই ছেড়ে দিলাম। চলো ওদিকের কোনায় গিয়ে বসি। আমি এত মানুষের সামনে কিভাবে খাবো? আচ্ছা ঠিক আছে, স্পেশাল টেবিল নিচ্ছি। তারপর স্পেশাল একটা টেবিলে গিয়ে বসলাম, চারপাশে পর্দা দিয়ে ঘেরা। তারপর তুফা খাবার কি খাবে দেখতে বললাম। তুফা বলল আমি যা বলি তাই খাবে। তারপর আমি খাবারের অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। তারপর দুইজন খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে আসলাম। এখন কি রিক্সা নেওয়া যাবে নাকি এখনো হাঁটবে? রিক্সা নেবেন, কিন্তু বাসায় যাব না। মানে বাসায় না গেলে কোথায় যাবে? আজকে শহরটা ঘুরে দেখব। আপনার মাথা খারাপ? মাথা খারাপ হবে কেন? অনেক ইচ্ছে ছিল স্বামীর সাথে রাতে অনেক ঘুরবো, তাই আজকে ঘুরবো। ঠিক আছে। তারপর আমি একটা রিক্সা ডাক দিলাম। মামা ফ্রি আছো? হ্যাঁ মামা, কোথায় যাবেন? মামা কোথাও যাব না, শোটা ঘুরে দেখবো, পারবে তো? হ্যাঁ মামা, পারবো। ঠিক আছে। তারপর তুফা আর আমি উঠলাম রিক্সায়। তারপর আমরা রিক্সা নিয়ে ঘুরতে লাগলাম। প্রায় 1 ঘন্টা ঘুরলাম। এই শহরের পাশে একটা নির্জন রাস্তা আছে। আমরা ওই রাস্তায় ঢুকতেই কিছু গুন্ডা আমাদের আটকালো। তারা 5 জন আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা অনেক জিম করে। তাদের পথ আটকাতে দেখে তুফা আমার হাত শক্ত করে ধরলো। আমি আস্তে করে তুফাকে বললাম, ভয় পেও না, এরা কিছু করতে পারবে না। তাদের মধ্যে একজন গুন্ডা বলল, কি মামা, কোথায় যাওয়া হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে? আমাদেরকেও নাও সাথে। হ্যাঁ মামা, আমাদেরকেও কিছু দাও। তুমি একা খাবে নাকি? দেখ উল্টাপাল্টা কথা বলবি না, এটা আমার গার্লফ্রেন্ড নয়, এটা আমার বউ। বউ? বউ বলে তুই একাই খাবি? আমাদেরকেও একটু দে। দেখ পথ ছাড়, নয়তো খারাপ হবে কিন্তু। কি খারাপ হবে রে? তোরা পথ না ছাড়লে আমি পুলিশকে ফোন দেব। কি বললি? পুলিশকে ফোন দিবি? জানিস আমরা কার লোক? তোরা যার লোকই হস না কেন, আমার কিছু আসে যায় না। পথ ছাড়, নয়তো খারাপ হবে। কি খারাপ হবে রে? জানিস আমরা কার লোক? শুনলে পুলিশও আসবে না। তুই আসছিস পুলিশের ভয় দেখাতে? তাহলে তোরা কার লোক শুনি? আমরা হলাম মাহমুদ ভাইয়ের লোক। চিনিস ভাইকে? হ্যাঁ চিনি তো, এই এলাকার বাবা। আমি তোমাকে বললাম রিক্সায় গিয়ে বসো, আমি এদের সাথে কথা বলে আসছি। কি বলতেছিস রে? বল তোর এখন কে চাস? কি আর চাইবো, তোর বউকে চাই। তার কথা শুনে মাথা গরম হয়ে গেল, কিন্তু আমার কিছু করা যাবে না। কিছু করলে তোফা ভয় পাবে। দেখ বেশি হচ্ছে, টাকা লাগলে নিয়ে যা, তো আমাদের ছেড়ে দে। আরে আমাদের টাকা লাগবে না, তোর বউকে লাগবে। ঠিক আছে, তোদের বসকে বলিস আমি তোদের বিয়ে দিতে বলছি। আরে বিয়ে করতে যাবো কেন, তোরটা দিয়ে দে। কুত্তার বাচ্চা, কি বলি? কেন শুনতে পাসনি? আবার বলবো? তোদের বসকে ফোন দিচ্ছি। আমি মাহমুদকে ফোন দিলাম, প্রথমে রিসিভ করেনি, আবার দিলাম, রিসিভ করলো। নতুন নাম্বার, তা রিসিভ করেনি। কে রে, এত রাতে ফোন দিয়ে বিরক্ত করছিস? শহরের এই জায়গায় আপনার লোক আমাদেরকে অন্যায় করতেছে। আমার লোকদের কি ন্যায় অন্যায় তোর থেকে শিখতে হবে? তুই এতটা খারাপ হয়ে গেলি? কে রে তুই? আস্তে করে বললাম, আর কে? যারা চিনে নাই তারা ফুচকাওয়ালা যখন স্পেশাল অফিসার গল্পটা পড়তে পারেন তাহলেই বুঝবেন আর কে কে। সরি কেন? আর কে পাসওয়ার্ড আর কে 9023DXWC, একদম ছোট ছোট করে। ভাই আপনি? হ্যাঁ আমি। তোর লোকগুলোকে কি করব?
ভাই ওদের মাফ করে দিন ভাই, আমি বলতেছি ওদের। তাড়াতাড়ি বল। বলি ফোনে কেটে দিলাম। কিরে কি বললো ভাই? তোদের ফোন দেবে। হা হা হা, কিছুই বলবে না। তাহলে আর কিছু বলতে পারলাম না। চারপাশে মাহমুদের গাড়ি এসে আমাকে ঘিরে ধরলো। মাহমুদ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাই কেমন আছেন? আমি কেমন আছি বাদ দে, আগে বল এরা এমন কেন? ভাই মাফ করে দিন, ওরা বুঝিনি। লোকগুলো পেছন থেকে বলছে। বাঁচতে চাস তো পায়ে ধরে মাপ চা। আস্তে করে বললাম, খেয়ে আমি বলে যা, এখনই কাউকে বলবিও না। আর এদেরকে মাফ করতাম যদি আমাকে নিয়ে কিছু বলতো। এরা আমার বউকে নিয়ে টানাটানি করেছে, এদের মাফ নাই। ভাই ভাবি কই? তুফা রিক্সায় বসা ছিল, তাই খেয়াল করেনি। রিক্সায় আছে। ঠিক আছে ভাই, আপনি যান, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। 5টা কাগজ শহরের 5 জায়গায় রেখে আসবি, আর লিখে দিবি শহরে কোনো অন্যায় হবে না। আমার কথা মানে মাহমুদ ঠিকই বুঝলো। ঠিক আছে ভাই, তাই হবে। আসলাম। ভাই আমি দিয়ে আসি আপনাকে। লাগবে না, আমি রিক্সা করে যাব। ওকে ভাই, দোয়া করবেন। তারপর আমি রিক্সার কাছে এসে দেখি তুফা অনেক গেমে গেছে, মনে হয় অনেক বেশি ভয় পাইছে। আমি রিক্সায় বসলাম, রিক্সাওয়ালাকে চালাতে বললাম। রিক্সা তার আপন গতিতে চলতে লাগলো। তুফা এখনো ভয় পেয়ে আছে। রিক্সা তার আপন গতিতে চলতে থাকলো। তুফা এখনো ভয় পেয়ে আছে। তুমি ঠিক আছে তো? আমি বুঝলাম তুফা শখ খেয়েছে অনেক। কয়েক মিনিটে কি থেকে কি হয়ে গেল। তারপর আমরা বাসার সামনে গিয়ে রিক্সা থামালাম। মামা, আজকে তুমি কি দেখলা, কি হয়েছে সব ভুলে যাও, কাউকে এই নিয়ে কিছু বলবা না। তারপর রিক্সাওয়ালা চলে গেল। আমি আর তুফা দরজা খুলে বাসায় ঢুকলাম। আমি ড্রয়িং রুমের সোফায় বসলাম। তুফা বসলো। তুফা এখনো নিশ্চুপ হয়ে আছে, কারণ তুফা বেশি ভয় পাইছে। তুফার ভয় কাটানোর জন্য আমি এক গ্লাস পানি তুফাকে দিয়ে বললাম, এই নাও পানি খাও। তারপর তুফা তাড়াতাড়ি এক চুমুকে পানি খেয়ে নিল। তুমি এখনো ভয় পাচ্ছ কেন? আমাদের তো কোনো ক্ষতি হয়নি, এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আই এম সরি। কেন? আজ আমার জন্য এত কিছু হলো। বাদ দাও, তোমার জন্য না, এটা হওয়ারই ছিল হয়তো। আই এম রিয়েলি সরি। ঠিক আছে, চলো ঘুমাবে। আর কখনো আপনাকে নিয়ে বের হওয়ার আবদার করবো না, মা। তাহলে আজকে তোমাকে কিছু কথা বলি, শোনো। বলেন। জান, আমার অনেক শখ ছিল প্রতিদিন বউকে খাইয়ে দেব, আর সেও আমাকে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় বউয়ের কপালে একটা চুমু দিয়ে বলবো ভালোবাসি। আমারও ইচ্ছা ছিল বউকে নিয়ে ঘুরতে বের হওয়ার। আমারও ইচ্ছা ছিল বউকে নিয়ে হাজার মান অভিমান করে সময় পার করার। আমারও ইচ্ছে ছিল বন্ধুদের মতো বউকে নিয়ে পার্টিতে যাওয়ার। ইচ্ছে ছিল দুষ্টুমি করে সময় পার করার। আমারও ইচ্ছে ছিল বউয়ের হাত ধরে কোনো সন্ধ্যার সময় পুরনো কথা শেয়ার করার। কিন্তু আফসোস, কখনো পূরণ হবে না হয়তো। আর ভয় পাওয়ার কিছুই নেই। চলো ঘুমাবে। আপনিও আসেন। আরেকটা কথা, হুম। আজকে কি কি হলো তা যেন আপু বা মা কোনোভাবে জানতে না পারে। তারা জানলে অনেক চিন্তা করবে। ওকে বলবো না। এখন গিয়ে শুয়ে পড়ো। আপনি আসবেন না? আসবো একটু পর, তুমি যাও। তারপর তোফা চলে গেল। আমি মাহমুদকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পর, হ্যাঁ ভাই বলেন। তারা 5 জনকে শেষ কর, যা বলছে তা কর। ওকে ভাই। তারপর আমি ফোন কেড়ে দিলাম। রুমে গিয়ে তুফার পাশে শুয়ে পড়লাম। অবশ্য মাঝখানে বালিশ আছে। মাহমুদ তাদের 5 জনকে ডাকলো, যারা রাস্তায় আমার সাথে খারাপ আচরণ করেছিল। ABCDE সবাই আসলো। মাহমুদ তাদের বলল, আমি বলছিলাম আমাদের হাতে ক্ষমতা আছে, মানে এ নয় যে আমরা কারোর সাথে অন্যায় করব। ভাই ভুল হয়ে গেছে। তোরা 5 জন ছাড়া বাকিরা বাহিরে যা। ওখানে মাহমুদের আরো লোক ছিল। তারপর তারা 5 জন বাকিরা বের হয়ে গেল। তোরা জানিস কাকে আটক করছিলি? কাকে ভাই? তাকে কেউ চেনে না, আমরা 4 জন তাকে চেনে। আমরা 4 জন কারা জানিস? কারা ভাই? রাহি, রাশেদ, আমি আর সাকিব। এই 4 জন ছাড়া তাকে আর বাহিরের কেউ চিনে না। ভাই কে লোকটা? এটাই সেই লোক যে আমাদের টিমের মতো হাজারো টিমের বাবা। এই সেই লোক যে কারো সামনে গেলে তার প্যান্ট ভিজে যায়। জানিস কে লোকটা? কে? আর কে? সাথে সাথে সবাই চোখ বড় বড় করে ফেললো। মাফ করে দিন, ভুল হয়ে গেছে।
তোদের মাফ করা যাবে না, বসের অর্ডার তোদের মেরে শহরের 5 জায়গায় রেখে আসতে। ভাই মাফ করে দিন। ভাইকে যদি কিছু বলতে তাহলে তোদের মাফ করে দিত, কিন্তু তোরা ভাবিকে নিয়ে বলছিস, তোদের মরতেই হবে। কথা শেষ করতে দেরি, শ্যুট করতে দেরি নাই। পরদিন সবাইকে মেরে শহরের বিভিন্ন জায়গায় রেখে আসছে। আমি সকালে ঘুম থেকে উঠে তোফার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি তার কান্নার আওয়াজ শুনে চমকে গেলাম। এই সময় তো তোফার কোরআন তেলাওয়াত করার কথা। আমি উঠে তোফার কাছে গেলাম। তোফা আয়নার সামনে বসে আছে। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কে আপনি? এটা কেমন প্রশ্ন? তুমি ভালো করে জানো আমি কে, আর এমন প্রশ্ন করলেছে? হঠাৎ করছি কারণ কাল যারা আমাদের রাস্তায় বাজে কথা বলছিল তারা সবাই মারা গেছে। কি? কিছু না বোঝার বান করে। কিভাবে এমন হলো? তুমি কিভাবে জানলে? খবরে দেখলাম। ও, কিন্তু আমি এসব কিছু জানি না। ওকে, আপনি বসেন, আমি চা দিচ্ছি। ওকে। তারপর চাকি অফিসে চলে গেলাম। এভাবে আরো 1 সপ্তাহ চলে গেল। আজ মা আর আপু মামার বাড়ি থেকে চলে আসছে। আমারও রাতে আসতে অনেক দেরি হলো। যদিও মা আর আপু যতদিন ছিল না ততদিন দেরি করেনি। আজ আপু ফোন দিয়ে বললো বাসায় চলে আসছে, তাই দেরি করে ফিরলাম। কলিং বেল দিতে মা এসে দরজা খুলে দিল। আমি কিছু বলার আগে মা বলল, কি করিস এত রাত পর্যন্ত? বাসায় তুফা একা, তাও তুই এত রাতে বাসায় আছিস? তুই কি কখনো ভালো হবি না? মা তুমি ভুল বুঝছো, আসলে আর কিছু বলতে না দিয়ে। কি ভুল বুঝতেছি আমি? আমাদের আওয়াজ শুনে আপু আর তোফা চলে এলো। আমি দেরি করিনি এতদিন। হ্যাঁ, মা দেরি করে আসে না, আজই আসলে দেরি করে। আপনারা যতদিন ছিলেন না ততদিন তাড়াতাড়ি চলে আসছে। ঠিক আছে তাহলে, আমি তো মনে করছি প্রতিদিন দেরি করে আসিস। বাদ দাও, অনেক ঘুম পাইছি, ঘুমাবো। না, বাইরে নাস্তা করছি, এখন খেতে নেই। তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তারপর আমি রুমে চলে আসলাম। তুফাও আসলো। আপনার কি হলো? কিছু খেলেন না যে? খিদে নেই তাই খাইনি। ওকে, ঘুমান। তোমরা খাইছো? না, আপনি এলে সবাই খাবে বলছে। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোমরা সবাই খেয়ে নাও। আপনি না খেলে আমি কেমনে খাবো? দেখো, এত আলগা ফিরে দেখাবে না। যাও, কে আসো। হঠাৎ আপনার কি হলো? কিছু না, যাও তো। তারপর তুফা চলে গেল। আমি শুয়ে পড়লাম। রাতে আর কি হয়েছে মনে নাই। সকালে ঘুম ভাঙতি বুকের মাঝে বাড়ি কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি তুফা আমার বুকের উপর প্রচন্ড রাগ হলো। আমার ঘুম ভাঙিয়ে দিলাম এক ছড়। আমার ছড়কে তুফার ঘুম ভেঙে গেল। কি হয়েছে? তোর সমস্যা কি? তোকে কতবার বলছি কখনো স্বামীর অধিকার পাবি না, তাও কেন এত জোর করিস? সরি, আসলে রাতে। আর একটা কথা বলবি না যে আমার চোখের সামনে থেকে। তারপর তোফা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও রেডি হয়ে বাইরে চলে এলাম। যদিও আজ অফিস খোলা, তাও আমি আজ অফিসে যাব না, কারণ কাল রাতে বাসায় আসার আগে নাবিলের সাথে ঝগড়া হয়েছে। অনেক বেশি রেগেছিলাম। বন্ধু বলে কিছু করেনি, অন্য কেউ হলে লাশ ফেলে দিতাম। অফিস থেকে ছুটি দেওয়ার পর বাজারে আড্ডা দিচ্ছিলাম, তামিম, রাশেদ, নাবিল আর আমি। ওখানে কথার মাঝখানে বউয়ের কথা আসলে কে কেমন সুন্দর, কার কেমন গুণ ইত্যাদি। তখন নাবিল আমাকে ইঙ্গিত করে তোমাকে নিয়ে খারাপ কথা বলছিল, বন্ধু মহলে যেমন হয় আর কি। আমি তাকে নিষেধও করেছিলাম এসব কথা না বলতে, তাও সে শুনেনি। তাদের সাথে রাগ করে দোকান থেকে সিগারেট নিয়ে কে বাসায় আসলাম। তারপর বাসায় গিয়ে তোফার সাথে রাগারাগি। সকালে উঠে তোফাকে চড় মারা। তারপর অফিসে না গিয়ে বাইরে চলে আসে। সকালে কিছু না খাওয়ায় খিদে পেয়েছে, তাই হালকা নাস্তা করে নিলাম। খিদে যেমন পাইছে তেমন খাওয়া হয়নি, যেহেতু লাগছিল। তারপর 12টার দিকে বাসায় আসলাম। কলিং বেল চাপ দিতেই মা দরজা খুলে দিল। মায়ের মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, কিন্তু রাগটা কার উপরে ঝাড়বে কে জানে। কোথায় গিয়েছিলি সকাল সকাল? বাইরে। নাস্তা করেছিস? আর তুফাকে কি বলেছিস? কই কিছু না তো। তাহলে সকাল থেকে কেন কিছু খাচ্ছে না? কেন কান্না করতেছে? জানি না। আমি রুমে গেলাম। তারপর রুমে চলে আসলাম। আমার পিছু আপু এলো। কিছু বলবে? বল। তুফাকে কেন থাপ্পড় মারছিস? ইচ্ছে হলো তাই মারলাম। এটা কেমন কথা? জানিস কাল রাতে তোর জ্বর উঠছিল? আমার জ্বর? কই না তো। তুই কেমনে জানবি? কাল রাতে তুই শুয়ে পড়ার পর
তোর অনেক জ্বর আসছিল, সারা রাত জেগে থেকে তুফা তোর সেবা করছে, মাথায় জলপট্টি দিয়ে তোর জ্বর কমাইছে, সারা রাত বেচারি একটুও দু চোখের পাতা বন্ধ করেনি, আর তুই তাকে চট দিলি? কি? আমি তো এসবের কিছুই জানি না। কেমনে জানবি? তোর অনেক বেশি জ্বর উঠছিল, তাই তুই কিছুই বুঝতে পারিসনি। সরি আপু, আসলে আমি সত্যি বুঝতে পারিনি। আমাকে সরি বলে কি হবে? তুফাকে বল। তোফা কোথায়? আমার রুমে, সকাল থেকে কিচ্ছু খায়নি। ওকে, আমি দেখছি। তারপর আমি আপুর রুমে গেলাম, গিয়ে দেখি তোফা শুয়ে আছে। আমি আপুর রুমে দরজা বন্ধ করলাম। দরজা অফ করার আওয়াজ শুনে তোফা দরজার দিকে তাকালো। দরজায় আমাকে দেখে আবার উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লো। আমি তোফার কাছে গিয়ে বসলাম। তারপর তোফাকে বললাম, সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি কি হলো। সরি প্লিজ। দেখো, আমার ভুল হয়েছে, প্লিজ এভাবে কথা না বলে দেখো না। আপনার সাথে কোনো কথা নেই। সত্যি আমি বুঝতে পারিনি। তো আমি কি করব? খাওনি কেন? ইচ্ছে করতেছে না, তাই খাইনি। জানতো, বিরক্ত করবেন না। ইচ্ছা হচ্ছে না মানে কি? চল, এখন কে নেবে? বলছি তো বিরক্ত করবেন না। আমি বিরক্ত করছি তোমায়? জানি না। সত্যি আমি বুঝতে পারিনি। তুমি যখন আমার বুকের উপর শুয়ে পড়লি তখন আমার মাথায় রাগ উঠে গেছিল, তাই চোর মারছি। সরি তার জন্য। কেন আসছেন এখানে? চলো, কে নেবে? না, খাবো না। তাহলে আমিও খাবো না। ইমোশনাল ব্ল্যাকমেল আর কি। কি, আপনি এখনো খাননি? না, সকালে কিছু নাস্তা করছিলাম, এখন পর্যন্ত আর কিছু খাইনি। আসলে আমি যতটুকু বুঝি তবু আমাকে অনেক ভালোবাসে। চলেন তাহলে, খেয়ে নেবেন। না, আমি খাবো না যদি তুমি না খাও। যদি আপনি খাইয়ে দেন তাহলে আমি খাবো। এটা কিন্তু ঠিক না। ঠিক ভুল বুঝি না। আপনি রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। আপুর রুমে আছি, তুই আমার রুমে যেতে বললো। ওকে। তারপর তুফা খাবার আনতে চলে গেল। আমি আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর তুফা খাবার নিয়ে আসলো। তুফা খাচ্ছে না, আমাকে খাইয়ে দিতে হবে। কেয়ার করার, খাইয়ে দিলাম। আমিও হালকা করে খেয়ে নিলাম। যদিও তুফা খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। দুজনের খাওয়া শেষে তুফা বাকি খাবারগুলো নিয়ে নিচে চলে গেল। আমি রুমে বসে থাকলাম। কিছু সময় পর ফোন কলে আসলো। রিসিভ করে সালাম দিলাম। ফোন করেছে বস। কি করছেন? তেমন কিছু না বস, একটু অসুস্থ, বসে আছি। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, ওষুধ ঠিক মতো খাবেন, আর একবার সুস্থ হলে অবশ্যই আসবেন, তার আগে আসার দরকার নাই। ওকে বস, রাখছি। বস অফিসের সবার থেকে আমাকে ভালো জানেন, তাই বস আমাকে অনেক ভালোবাসে। তারপর ফোনটা কেড়ে দিলাম। সারাদিন বাসায় বসে থাকলাম। রাতে খাবার কি শুয়ে পড়লাম। যদিও খাওয়া কোনো ইচ্ছা ছিল না। আমিও না খেলে তুফাও খাবে না, তাই খেলাম। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডাও পড়ছে, সাথে টাডাও পড়ছে। তুফা অনেক ভয় পাচ্ছে, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি কি ভয় পাচ্ছ? অনেক। চোখ বন্ধ করে শুয়ে দেখো, তাহলে ভয় পাবে না। অনেক তো ট্রাই করছি, কিন্তু তাও ভয় হচ্ছে। ওয়েট, একটা পাতলা কম্বল নিয়ে তোমার গায়ে দিলাম। এটা চাপিয়ে দেখো, আর ভয় করবে না। পারি না তো। তাহলে কি করে যায় বলো? আপনি কিছু মনে না করলে আপনাকে জড়িয়ে ধরতে পারি? ক্ষয় কি? আপনি তো কাল চড় মেরেছিলেন, তাই অনুমতি নিচ্ছি। হঠাৎ একটা জোরে টাটা পড়ার আওয়াজ হলো। সাথে সাথে তুফা আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললো। এটা কি হলো? তুফা অনেক ভয় পাইছো? ঠিক আছে, তুমি ওভাবে শুয়ে থাকো। সত্যি? তখন তুফা আরো বেশি করে আমায় জড়িয়ে ধরলো। আমি কিছু বললাম না। মেয়েটি অনেক ভয় পাইছে, কি বলবো। তারপর ঘুমিয়ে পড়লাম। এটাই আমার লাইফের প্রথম রাত কোনো মেয়েকে এভাবে জড়িয়ে ধরে ঘুমানো। নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি নাড়া দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তুফা চা দিল, কে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। তুফা কিছু বলতে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। আমিও আগ্রহ নিয়ে জানতে চাইনি। অফিসে গিয়ে সোজা বসের রুমে। বস, আসতে পারি? আরে আপনি আসেন আসেন। তা আপনার শরীর ঠিক হয়েছে তো এখন? এখন ঠিক। তা কি মনে করে আজ বড়লোকের কাছে আসার সময় হলো? আসলে কারণ ছাড়া আমি বসের কাছে যাই না, তাই এমন বললো। একটু জরুরি কথা ছিল, তাই আসলাম। তা তো বুঝতেই পারছি। এমনিতে তো আর আপনি আমার কাছে আসেন না। কালকে একজন থেকে জানলাম আমাদের সাথে আরটিএম কোম্পানি কাজ করতে চায়। যদি আমরা তাদের সাথে কাজ করি তাহলে আমাদের কোম্পানি আরও এক ধাপ সামনে যাবে। মানে আমাদের সাথে কাজ করলে আমরা মোটামুটি 10 কোটি টাকা লাভ করতে পারবো। তাহলে তো খুব ভালো। আপনি কিভাবে জানলেন? কিছু না বলে একটা হাসি দিলাম। আমার হাসির মানে বস ঠিকই বুঝছে। তারপর চলে এলাম
আমার টেবিলে। দুপুরে হঠাৎ খেয়ে জানি ফোন দিছে আননোন নাম্বার থেকে, তাই কেটে দিলাম। আবার ফোন দিল, এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তুফা। আসলে আমার কাছে তুফার নাম্বার ছিল না, তাই চিনি নাই। কি করেন? এই তো কাজ করছিলাম। আপনি বিজি? না তো, ফ্রি আছি। আসলে আমরা তত ব্যস্ত নয় যতটা ব্যস্ততা দেখাই। আসলে ইচ্ছা থাকলে হাজার ব্যস্ততার মাঝেও কথা বলা যায়, যদি আমরা চাইতো। খাইছেন? আর একটু পর খাবো। তুমি খাইছো? না, আপনি খেলে তারপর আমি খাবো। তুমি কে যেন বলতে চেয়েছিলে সকালে? হ্যাঁ, বলতে চেয়েছিলাম। কি বলবে বলো? আসলে রাতে অনেক ভয় পাইছিলাম, তাই আপনাকে জড়িয়ে ধরছি। সরি। ইটস ওকে। রাখছি। শোনো, হুম। মনে করে খেয়ে নেবা, আমার আসতে দেরি হবে। ওকে। রাখছি। তোমার সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। বিকালে অফিস শেষে বাসায় গিয়ে হালকা নাস্তা করলাম, তারপর ঘুরতে বের হলাম। আজকে সবাই নাই, আমি আর রাশেদ বসে আছি একটা ব্রিজের উপরে। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। নাস্তার মাঝখানে রাশেদের সাথে আমার কথা হচ্ছে। আচ্ছা বন্ধু, একটা কথা বলি। বল। তুই তুফাকে কেন মেনে নিচ্ছিস না? কিভাবে মেনে নেব বল? কেন মেনে নিতে পারবি না? হয়তো তোফার চেহারা একটু কালো, তাই বলে কি চামড়াতে কি বা আসে যায়? আসল ভালোবাসা হৃদয় দিয়ে হয়, চামড়া দিয়ে নয়। আচ্ছা, তোফা কি তোকে ভালোবাসে? অনেক ভালোবাসে। তাহলে তুই তাকে মেনে নে। কি দরকার ও লাইফটা নষ্ট করে? আমিও তাই ভাবছি। আসলে তার লাইফটা নষ্ট করার আমার অধিকার নেই। হয়তো আমি তাকে মেনে নিতে পারবো না, কিন্তু তাকে আমি অনেক কষ্ট দিচ্ছি। এটা হয়তো আমার ঠিক হচ্ছে না। ঠিক বলছিস। তাহলে তুই মেনে নে তোফাকে। ওকে বোঝার ট্রাই কর। ওর ভালো দিকগুলো তুই তুলে ধর, তাহলে তুই ওকে ভালোবেসে ফেলবি। আসলে আমি তোমাকে কখনো স্বামীর অধিকার দেইনি, আর অনেক অবহেলা করেছি, কিন্তু আর করা যাবে না। জানিস, পরশু সারা রাত আমার জ্বর ছিল। তোমার সারা রাত জেগে আমার সেবা করেছে। আসলে মেয়েটার মনুষ্যত্ব বোধ অনেক বেশি, আর আমি চিন্তা করছি তোমাকে মেনে নিব। ওয়াও গুরু, এটা তো অনেক খুশির খবর। মেনে নেই ভাই। তুই তো 10 জনের সামনে তাকে নিতে পারবি না, কিন্তু তাতে কি আসে যায়? আজ তোমাকে মেনে নিব। সাবাস, তাহলে ভাবিকে মেনে নয় আজকের বিলটা তুই দিবি। ওকে। আচ্ছা, তোমাকে একটা ফোন দিয়ে একটা সারপ্রাইজ দিই, কি বলিস? হ্যাঁ, দিতে পারিস। ওকে। তারপর ফোন বের করে তোমাকে ফোন দিলাম। রিসিভ করার পর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? এই তো আছি বাজারে। শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি কি সারপ্রাইজ? বলে দিলে ওটা কি আর সারপ্রাইজ হলো? তা অবশ্য ঠিক। শোনো, তোমার কিছু কাজ আছে। হ্যাঁ বলুন। নুডলস রান্না করতে হবে? আমার প্রিয় খাবার এটা, তাই বললো। করতে পারো, তবে আমার কাজ অনেক কিছু। কি তাহলে? আমি আসতে অনেক রাত হবে, তাই সবাইকে ঘুমাতে বলবে। মানে আপু আর মাকে খাইয়ে দিয়ে ঘুমাতে বলবে। সাথে তুমিও খেয়ে নেবে, আমি এখান থেকে খেয়ে আসবো। আমি না আসা পর্যন্ত তারাও না খেয়ে বসে থাকে, তাই বললাম। ওকে। আর তুমি একটা নীল শাড়ি পরবে, কপালে একটা টিপ দিবে। যদিও ইসলাম ধর্মে কপালে টিপ দেওয়া নিষেধ, শুধু গল্পের জন্য বললাম। ওকে। আর হালকা করে লিপস্টিক দেবা। আর শোনো, ম্যাচিং করে বাকি সব পরবা। মেয়েদের কত কিছু যে লাগে, তাই বললাম। কেউ আবার মাইন্ড করবেন না। ওকে, কিন্তু হঠাৎ এসব কেন? আমাকে ভালোবাসো তো? হ্যাঁ অবশ্যই। কোনো সন্দেহ আছে? তা না, সন্দেহ থাকবে কেন? ঠিক আছে, সব ঠিক করে নেবা। আর আমি আসলে দরজা খুলে দেবা, কলিং বেল দিবা। কলিং বেল দিব না, ফোন দেবো। ওকে। ওকে, রাখছি। তারপর ফোন কেটে দিলাম। রাশেদের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, হাসিস কেন? এমনি হাসি। তুই এত রোমান্টিক হলে কবে? কখনো মনে হয় না আমি আনরোমান্টিক ছিলাম? তা অবশ্য ঠিক, কিন্তু এত রোমান্টিক ভাবা যায়? আজ একটু বেশি রোমান্টিক। কই, জান্নাতের সাথে তো এত রোমান্টিক কখনো হসনি। ওরা তো ছিল গার্লফ্রেন্ড, আর এটা তো বউ, বুঝেছি তো। তা অবশ্য ঠিক। আচ্ছা, এখন কি করা যায় বলতো? আসলে আমি বুঝতেছি না কিভাবে তাকে মেনে নেওয়ার কথা বলবো। তোদের মাঝখানে তো আর কেউ থাকবে না। একটা কাজ করতে পারিস। কি? কতগুলো গোলাপ নিয়ে তাকে বলতে পারিস তুই তাকে মেনে নিচ্ছিস। এখন কটা বাজে? মাত্র 11টা। এত রাতে গোলাপ কোথায় পাবো? একটা কাজ করি, আমার কাছে একজনের নাম্বার আছে, তার দোকান আছে, হয়তো তার কাছে পাবো। যদি তার দোকান বন্ধ থাকে? আগে ফোন দিয়ে দেখি।
ওকে দেখ পারা যায় কিনা। তারপর রাশেদ ফোন দিল, জানতে পারলো দোকান মাত্র বন্ধ করেছে। আবার খুলতে বল, আমরা যাই। লোকটাকে বলে দিল, তখন দোকান আবার করলো। আমরা চারপাশে দেখতেছি কোনো রিক্সা পাই কিনা। একটা পেলাম অনেক খুঁজে। লোকটাকে দেখে আমি অবাক, এটা তো সেই লোক যার রিক্সায় করে তোমাকে নিয়ে বের হয়েছিলাম। মামা চলো সামনে। মামা আপনি? মামা মামা আজকেও কি করবেন? একটা দোকানে যাব। ওকে মামা। কিছু সময় পর রিক্সা গিয়ে থামলো সে দোকানটার কাছে। আমরা নামলাম, রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে আমরা ভিতরে চলে গেলাম। কটা গোলাপ নেব। 4-5টা নেই? আঙ্কেল 4টা গোলাপ, একটা বকুল ফুলের মালা আর একটা ভালো মানের ফুলের তোড়া দিন। এতগুলো? সমস্যা নেই। তারপর ফুলের তোড়া নিয়ে রিক্সায় করে বাসায় চলে আসলাম। আগে রাশেদ নেমে গেছে তার বাসার সামনে, আমি রিক্সা নিয়ে আমার বাসার সামনে এলাম। রিক্সা থেকে নেমে, মামা এই নো ভাড়া। মামা ভাড়া দিতে হইব না, আগের বার তো অনেক টাকা দিলেন। আরে কি বলেন মামা, এই নে। মামা ভাঙতে নাই তো? লাগবে না মামা, পুরোটাই রেখে দিন। জোর করে রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়ে চলে আসলাম। দরজার সামনে দাঁড়ালাম, কলিং বেল দিতে গিয়ে দিলাম না। তোমাকে ফোন দিলাম, তুফা এসে দরজা খুলে দিল। চলো রুমে যাই বলে হাত ধরে টেনে নিয়ে আসলাম। তুফাকে ভালো করে দেখে আমি অবাক। এই তো দেখি নীল পরীর মতো, নীল শাড়ি পরেছে, সাথে নীল ব্লাউজ, যা লাগছে না। উফ, কি হয়েছে, এভাবে টেনে আনলেন কেন? একটু অপেক্ষা করে সব বলছি। এই ফুলগুলো কি জন্য? তোমার জন্য। কিন্তু কেন? প্রথমত ক্ষমা করবে এতদিন এত অবহেলা করার জন্য। আসলে আমি তোমার ভিতরটা কখনো বুঝতে চাইনি। আসলে আমি ইদানিং ফিল করছি মানুষের চামড়াতে কিছু যায় আসে না। আসলে ভালোবাসা হৃদয় দিয়ে হয়। আমার পরশু পর থেকে নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। যে মেয়েটা সারা রাত জেগে আমার সেবা করে, সে আমার বুকের উপর শুইতেই পারে, তাই বলে আমার মারা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি তোপা। আমি চাই তোমাকে বউয়ের মর্যাদা দিতে। তুমি কি আমাকে একটু সুযোগ দেবে? এ বলে ফুলের তোড়া বাড়িয়ে দিলাম। সত্যি ভালোবাসবেন তো? অনেক, যদিও তুমি সুযোগ দাও। জানেন, ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে নেই, তাই আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। আমি তো আপনাকে অনেক ভালোবাসি, তাই আপনাকে সুযোগ না দিয়ে কোনো উপায় নেই। কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমাকে অনেক ভালোবাসতে হবে, আমার সব আবদার পূরণ করতে হবে। ওকে রাজি। তাহলে ফুলগুলো নাও। শিওর। বলে তোফা ফুল নিল আর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এটা কি হলো? কি হলো? কোনটা? এভাবে জড়িয়ে ধরলে তো দম বন্ধ হয়ে যাবে। আচ্ছা শোনেন না। বলো। লজ্জা করছে। ও বুঝছি, জড়িয়ে ধরে আছো তাই লজ্জা করছে তো? কিছু বোঝে না। তাই বুঝি, বলো। আমার লজ্জা করছে। তাহলে কি আর করার, ঘুমিয়ে পড়ো। কি যে করি? কি করবে? দেখাচ্ছি কি করব। এই বলে তোফা আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তোফা আয়নার সামনে চুল খোলা রেখে বসে আছে। বেজা বেজা চুল, হালকা হালকা পানি চুল থেকে ঝরে তোফার গায়ে পড়ছে। আমি নাস্তা করে উঠে তোফাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার পেছন থেকে জড়িয়ে ধরায় তোফা হালকা কেঁপে উঠল। তোফা আয়না দিকে তাকিয়ে বলল, কি হলো মিস্টার, আজ হঠাৎ করে এত রোমান্টিক? বুবুর সামনে একটু রোমান্টিক না হলে কি হয়? হয়েছে হয়েছে, আর রোমান্টিকতা দেখাতে হবে না, ফ্রেশ হয়ে নিন। ওকে মহারানী। তারপর গোসল করে নিলাম। বাইরে এসে দেখি তোফা চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চা খেয়ে অফিসের জন্য রেডি হচ্ছিলাম। তোফা এসে টাই পরিয়ে দিল, চুল ঠিক করে দিল। ঠিক আছে, এখন অফিসে যাই? যাই না বলেন, আসি। ওকে এখন আসি। আবার কিন্তু আবদার সব পূরণ হচ্ছে না। আমি বুঝলাম তোফা আসলে কি বলতে চাচ্ছে। ওকে আবদার পূরণ করতেছি বলে সামনে যেতেই তোফা যেতে লাগলো। এভাবে যেতে যেতে একসময় তোফার দেওয়ালে লেগে গেল। আমি তোফার মুখের বাম পাশে হাত দিতেই তোফা চোখ বন্ধ করে ফেললো। আমিও দেরি না করে তোফার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম আর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, ভালোবাসি তোফা। এখনো চোখ খুলেনি। কি হলো, চোখ তো খুলো। তারপর তোফা চোখ খুলিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ভালোবাসি খুব আপনাকে। ঠিক আছে এখন আসি। আর একটু জড়িয়ে ধরে থাকি না। আমার বউটাকে দেখে অনেক রোমান্টিক। দেখতে হবে তো কার বউ, তাই না? ওকে আসছি বলি কপালে আর একটা চুমু দিলাম। এটা কি হলো? কোনটা? আবার চুমু খেলেন যে?
খারাপ লাগছে নাকি? খারাপ লাগবে কেন, বরং ভালোই লাগছে। তাহলে আরেকটা দিই। না না, আর লাগবে না। ওকে, তাহলে আসছি। দুপুরে ফোন দিব। ওকে। তারপর চলে এলাম অফিসে। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তবু ফোন দিল, আমি ফোন রিসিভ করলাম। কি করেন? আজ অনেক কাজ, তাই কাজ করছিলাম। তাহলে রাখছি। কাজ তো শেষ, একটু কথা বলি। খাইছেন? আর 10 মিনিট পর খাবো। খাওয়া শেষে ফোন দিবেন। আর একটু প্রেম তো করতে পারি নাকি? একদম না, অফিস টাইমে কোনো প্রেম চলবে না। ওকে, রাখছি। শোনেন, বলো। লাভ ইউ সো মাচ। তারপর ফোন কেটে দিলাম। তারপর খেতে চলে গেলাম। খাওয়া শেষে তুফাকে ফোন দিয়ে জানিয়ে দিলাম আমি খেয়েছি, নয়তো তুফাও খাবে না। এভাবে প্রতিদিন অফিসে যাওয়া আসা, প্রতিদিন তুফার ডাকে ঘুম ভাঙা আর অবাধার পূরণ করা। অফিসে আসা, অফিস শেষে বাসায় গিয়ে তুফার সাথে গল্প করা আর মাঝে মধ্যে ভালোবাসার আদান প্রদান করা। এ নিয়ে প্রায় আর 2 মাস চলে গেল। একদিন অফিসে কাজ শেষ করে বাসায় গেলাম। তেমন কোনো কাজ ছিল না, তাই দুপুরে বাসায় চলে গেলাম। দেখলাম তুফা শুয়ে আছে। আমি আস্তে করে পেছন থেকে জড়িয়ে দিলাম। তুফা আমার দিকে না তাকিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? আমার প্রতিটা স্পর্শ তুফা খুব ভালো করে চেনে। তেমন কোনো কাজ ছিল না, তাই চলে এলাম। কিন্তু তুমি এই অবেলায় শুয়ে আছে কেন? এমনি কিছু ভালো লাগছে না। আমি তোমাকে ছেড়ে দিয়ে বললাম, কিছু ভালো লাগছে না মানে? তুমি ঠিক আছো তো? জানি না, আপনি অফিসে যাওয়ার পর আমি ঘুমাইছিলাম, তখন একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। ও, এই জন্য মন খারাপ? চিন্তা করে না, স্বপ্ন তো সত্যি হয় না। এটা অন্য স্বপ্নের মতো না, আমার খুব ভয় করছে। আহা, চিন্তা করতে হবে না, স্বপ্ন সত্যি হয় না। তা কি স্বপ্ন দেখলে? আমি স্বপ্ন দেখলাম আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। সে একটা মেয়ে, আর সে আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমার মনে হয় এই সময় এমন স্বপ্ন দেখা অশুভ। আপনি কি আমাকে ছেড়ে যাবেন কোথাও? কি যেটা বলছো? তোমাকে ছেড়ে যাবো কেন? কখনো না। এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো। তাও আমার খুব ভয় হচ্ছে। খাইছো? কথা গ্রহণের জন্য তোমার চেহারা দেখে মনে হচ্ছে সত্যি ভয় পাইছে। না, আপনি ফোন দিলে খেতাম, আর এখন তো চলে আসছেন। একসাথে না হয় খাবো? ঠিক আছে, একসাথে খাবো। আপু আর মা খেয়েছে? একটু আগে খেয়েছে, আমাকেও অনেক জোর করছিল। ওনাদের সাথে খেতে কিন্তু আমি খাইনি। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। না না, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। আপনি কষ্ট করবেন কেন? এটা কি কষ্ট হলো? বসো চুপচাপ, আমি আসছি। আমি নিচে গেলাম, দেখছি আপু বসে বসে টিভি দেখছে। আপু একটু রান্না করে আসতো। তুই বস, আমি খাবার দিচ্ছি। আপু মনে করছে টেবিলে খাবো। না না, তুমি প্লেটে করে দাও। তুফাও খায়নি, আর তোমার শরীরটাও ভালো নেই, তাই গিয়ে ওর সাথে খাবো। ওকে, 5 মিনিট দাঁড়া, বেড়ে দিচ্ছি। তারপর আপু ভাত আর তরকারি দিল। আমি নিয়ে রুমে চলে গেলাম। আপনি কষ্ট করতে গেলেন কেন? কই কষ্ট? আরে এসব কষ্ট না, ভালোবাসা, বুঝছো? অনেক ভালোবাসেন না আমাকে? অনেক। আচ্ছা হা করো, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি তুফাকে খাইয়ে দিলাম। তুফা আমাকে খাইয়ে দিল। আমাদের মাঝে প্রায় এমন খাওয়া দাওয়া হয়। খাওয়া শেষে তুফা বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? তা কি সারপ্রাইজ? বলা যাবে না, রাতে বলবো। ওকে, তোমার ইচ্ছা। আচ্ছা, আপনার কি কিছু মনে নেই? কি মনে থাকবে? ওকে, রাতে বলবো। ওকে। তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম। বিকালে বের হলাম। আজকে রাশেদ নাই, ইমনের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে প্রায় রাত 9টা বেজে গেল। ফোন বের করে দেখি 5টা ফোন দিছে তুফা, 2টা দিছে আপু। আমি আর 7-5 না ভেবে বাসায় চলে এলাম। দেখলাম আপু কি যেন করছে। আপু কি করছো? ফোন সাইলেন্স ছিল, তাই বুঝি নাই। ঠিক আছে, রুমে যা। ওকে, গেলাম। রুমে এসে দেখি তোমার নীল শাড়ি পরেছে। কি হলো, আজ এত সুন্দর করে সাজছ কেন? বলছি না একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ বলছিলে, কিন্তু কি? এখন না, আরো পরে বলবো। কখন বলবা? এতক্ষণ তো না শুনে থাকতে পারলেন, আর কিছুক্ষণ না হয় চুপ করে থাকেন। ওকে। ঠিক আছে, আপনি বসেন, আবার কিছু কাজ আছে। ওকে। তারপর ল্যাপটপ বের করে অফিসে কিছু কাজ করলাম। কাজ শেষ করে দেখি প্রায় 11টা 20 হয়ে গেছে, কিন্তু তোফা বা কেউ একটু ডাকলো না। 7-5 না ভাবে নিচে গিয়ে দেখি তোফা এখনো কি জানি করছে। এত রাত পর্যন্ত কি করছো? আর কিছু নাই, প্রায় সব কাজ শেষ। তো আমরা সারপ্রাইজটা কি বলো? এখন না, আরো পরে। আচ্ছা, আপনি রুমে গিয়ে রেডি হয়ে নিন। রেডি হবো মানে? এত রাতে কোথায় যাবো?
কোথাও না, আপনি রুমে যান, আমি বলছি। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম, তখনই তোফা ফোন দিছে। একটু আগে তো নিচ থেকে কথা বলে আসলাম, তো আবার আমি ফোন রিসিভ করলাম। বলো। আলমারিতে একটা নীল শার্ট আছে, পরে নিন। মনে করেন কোথাও যাচ্ছেন। এত রাতে এসব কেন? যা বলছি করেন। ওকে। তারপর কাপড় পরে নিলাম। রাতে 11:50 প্রায়। কি হলো, এতক্ষণ লাগে? পড়ছি তো। তুমি কোথায়? আমি আছি, আপনাকে মেসেজ দিয়ে যা বলবো তাই করেন। মানে মানে কি এসবে? ভালোবাসা বোঝেন তো নাকি? বুঝি, কিন্তু কোনো কিন্তু না, আমি কিন্তু আপনার বউ, কোনো প্রেমিকা না। আর জান্নাতের মতো করব না। মানে কি? তুমি এসব কেমনে চান? বলা যাবে না, রাখছি। কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। সাথে সাথে মেসেজ দিল, একটু ছাদের উপরে আসেন প্লিজ। আমি আর কি করব, গেলাম ছাদের দিকে। কিন্তু একই, এখানে তো একটা লাইট থাকা কথা, ওটা নিবানো কেন? আমি ফোন বের করে লাইট জ্বালালাম। সাথে সাথে চারপাশ আলোকিত হয়ে উঠলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমার তো মনেই নেই আজকে আমার জন্মদিন। গীতুবাকে জড়িয়ে তোলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখছে, ছাড়েন। আমার তো মনেই ছিল না এখানে আরো কেউ আছে। লজ্জা পেয়ে তোকে ছেড়ে দিলাম। পাশে তাকিয়ে দেখি মা, আপু, রাশেদ, তামিম সবাই আছে। তোরও আছিস? তোর জন্মদিন না থাকলে কি হয়? আমার তো মনেই ছিল না। হয়েছে, এবার কেকটা কাট। শিওর। আমি কেকের সামনে গিয়ে প্রথমে বাতিগুলো ফু দিয়ে নেবালাম। সবাই একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তুফা আমাকে কেক খাইয়ে দিল। আমিও তোকে খাইয়ে দিলাম। তারপর মাকে প্লাস আপুকে, তারপর সবাইকে কেক খাইয়ে দিলাম। সবাই অনেক আনন্দ করলাম। সবাই আয়োজন যখন শেষ, আমি তোকে বললাম আমার জন্মদিন অথচ আমার মনে নেই। তোমাদের কেমনে মনে থাকলো? ভালোবাসার মানুষের জন্মদিন কি ভোলা যায়? তা ঠিক, এত আয়োজন কিভাবে কখন করলে? আমরা কি ঘাস কাটছি নাকি দুপুর থেকে এখানে? তোদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ না দিলেও চলবে, কাল ট্রিটটা দিয়ে দিস। সারা সবসময় তোর ট্রিট লাগে? হ্যাঁ, লাগবেই তো ট্রিট। কাল সকালে সবাইকে আমি রান্না করে খাওয়াবো। আমি মনে মনে, এটা কি আমার বউ নাকি তাদের উকিল? ওকে ভাবি, আপনি যা বলবেন আমরা কি ফেলতে পারি? আচ্ছা, আমরা নিচে যাই। তোফা আর তুই গল্প কর। কারেন্টের কাছে গিয়ে বললাম, তাড়াতাড়ি বাপ, একটু রোমান্স তো করতে দে। এটা তাহলে সবাইকে বলি। শালা ফুট বলে দৌড়ে নিয়ে দিলাম হালকা করে। তারপর সবাই নিচে চলে গেল। ছাদে এখন তুফা আর আমি। কেমন দিলাম সারপ্রাইজটা? অসাধারণ, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো না আজ কত সুন্দর চাঁদ উঠেছে। যদি উঠে নিয়ে বড় করে রোমান্স করার জন্য বললাম। অনেক সুন্দর। তখনই আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। জানেন, আমার না অনেক ভয় করছে। এখনো কি তুমি সকালে সে বিষয়টা নিয়ে চিন্তা করছো? এসব চিন্তা বাদ দাও, তেমন কিছুই হবে না। আপনার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। সত্যি কি সারপ্রাইজ? সেটা কাল বলবো। না না, এখন বলতে হবে। আচ্ছা বলছি, কিন্তু আমার লজ্জা করে। কি এমন সারপ্রাইজ যেটা আমাকে বলতে লজ্জা করছে? চোখ বন্ধ করেন, তাহলে বলবো। ওকে, বন্ধ করলাম। এবার বলো। আমার শাশুড়ি দাদি হতে যাচ্ছে। বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সত্যি? সত্যি। বিশ্বাস না হলে এই দেখুন। বলি তোফা আমার হাত তোমার পেটের উপর রাখলো। আমি তোমার পেটে হাত দিয়ে যা বুঝলাম, সত্যি আমি বাবা হতে যাচ্ছি। তোফা, আমি কত খুশি তোমাকে বোঝাতে পারবো না। আমি জানি না বাবা হওয়ার আনন্দ কেমন হয়, শুধু এতটুকু জানি আমি আজ সবচেয়ে বেশি খুশি। আই লাভ ইউ সো মাচ তোফা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এই দিনে দুটো সারপ্রাইজ একসাথে দেওয়ার জন্য। কিন্তু আমার তো ধন্যবাদ চাই না, আমার ফ্রেন্ডরা তো ট্রিট চাইলো, আবার অন্য কিছু চাই। বলো কি তো আজকের এই দিনে যা চেপে তাই পাবে। বলো কি লাগবে? রিং, হার, আংটি, বলো কি লাগবে তোমার? আরে না, আমার এমন কিছু লাগবে না। তাহলে কি লাগবে? আমার বলতে লজ্জা করছে। আমার সামনে লজ্জা? এটা কি ভাঙাতে হবে? দাঁড়াও, ভাঙতেছি। বেশি কিছু করনি, মাত্র একটা লিপ কিস দিলাম। এটা কি হলো? লজ্জা ভাঙালাম। এভাবে হবে না, আরো বেশি করে ভাঙতে হবে। এটা তাহলে তোমার চাওয়া? ওকে, চলো রুমে যাই, ইচ্ছা মতো হাতের করবো। আমি তো হেঁটে যাব না, কোলে তুলে নিন। তা কি আর বলতে হয়? বলে তোমাকে কোলে তুলে নিলাম। যদিও হালকা বাড়ি কোনো ব্যাপার না, তোমাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেলাম। তারপর বেডে শুয়ে দিলাম, কপালে একটা চুমু দিলাম। বাকিটা আপনি বিয়ে করে বুঝে নিয়েন। সকালে ঘুম ভেঙে দেখি তোফা কোরআন পড়ছে। আমিও মনোযোগ দিয়ে শুনলাম। ছায়া দিল খেয়ে অফিসে গেলাম। অফিসে কাজ শেষে বাসায় আসলাম। ড্রয়িং রুমে আপু বসে আছে,
ফোনে কথা বলছে। আবুকে বিরক্ত না করে রুমে গেলাম। তুফা বসে আছে। কি করছো? ভাবছিলাম কি তো ভাবছো? আমাদের সন্তানের নাম কি রাখবো। হ্যাঁ তাই তো। তো কি রাখা যায়? আপনি বলেন। ওকে, আগে জানতে হবে মেয়ে হয় না ছেলে। মেয়ে হবে। তুমি কেমনে জানো? পরশু আপনি বলেছেন না আপুকে নিয়ে হসপিটালে যেতে, তখন দেখলাম। ও, তাহলে দেখি আসলে। হুম। ওকে, তাহলে কি রাখবো? আমাদের মেয়ের নাম? যাই রাখুন, শেষে কিন্তু মেঘলা থাকতেই হবে। ওকে, তাহলে তুফা হাসান মেঘলা রাখে। হুম, নামটাও সুন্দর রাখা যায়। ওকে, এটাই রাখবো। ওকে, চা খাবেন? না, চা খাবো না, মিষ্টি খাবো। ফ্রিজে তো মিষ্টি নেই। ফ্রিজে নাই তো কি হয়েছে, আমার সামনেই তো আছে। সামনে মানে কই? কেন, তোমার কাছে তো মিষ্টি। কই, আমার কাছে তো নেই। ওকে, আমি দেখছি। চোখটা বন্ধ করো। ওকে, চোখ বন্ধ করতে দেরি, দুপার টুটে চুমু খেতে দেরি না। এটা কি হলো? মিষ্টি খেলাম। আপনি কিন্তু অনেক দুষ্টু হয়ে যাচ্ছেন। বাসায় এত ভালো বউ থাকলে আর চুপ করে দেখা যায়? ঢং যত। ঠিক আছে, একটু বের হবো। মাত্র আসলেন, কোথায় যাবেন? একটু বাজার থেকে ঘুরে আসবো। ওকে, সাবধানে যাবেন। এভাবে আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্যে দিয়ে চললো আরো কয়েক মাস। তোমার অনেক খেয়াল করা, 3 বেলা আমি হাত তুলে খাইয়ে দেওয়া, তোমার শরীরের মধ্যে আমার বাচ্চা বেড়ে ওঠা, এই নিয়ে গেল কয়েক মাস। এই কয়েক মাস তোমার অনেক কেয়ার করেছি, কখনো কাজ করতে দেইনি। বলতে গেলে অনেক বেশি ভালোবাসি তোমাকে। আজ হঠাৎ তোমার অনেক মাথা ব্যথা করছে, সাথে পেট ব্যথাও করছে। ডাক্তার বলছে আজকে আমাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। তাই তোমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার রুহি তোমাকে দেখে বলল রোগীর অবস্থা খারাপ, জরুরি অপারেশন করতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, বুঝতেছি না কি করব। ডাক্তার তাড়াতাড়ি তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, কিন্তু রুমে ঢুকানোর আগে তোমার সবাইকে তামি দিয়ে আমাকে কি যেন বলতে রাখলো। আমি তোমার কাছে গেলাম। তুফা গেমে পুরো বেঁচে গেছে, দেখে বোঝা যাচ্ছে তোমার অনেক কষ্ট হচ্ছে। আমি তোমার মুখের কাছে যেতে তুফা বলল, আপনাকে অনেক ভালোবাসি, আমার মেয়েটাকে দেখে রাখবেন। সেদিন আমি কিছু বলতে পারিনি। তোমার এমন অবস্থা থেকে আমি নিস্তব্ধ হয়ে গেছিলাম। তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার রুহি সহ তার সহকর্মী বাইরে বের হলো, আর একজন সহকর্মী কুলে একটা সুন্দর বাচ্চা নিয়ে বের হলো। তাদের বের হওয়া দেখে আমি বললাম, ডাক্তার আমার বাচ্চা তার মা ঠিক আছে তো? হ্যাঁ, আপনার বাচ্চা ঠিক আছে, কিন্তু নিয়তিকে তো মেনে নিতেই হবে। কি বলছেন ডাক্তার, আমার বউ ঠিক আছে তো? সরি, আমরা যথাসম্ভব ট্রাই করেছিলাম, কিন্তু আমরা ওনাকে বাঁচাতে পারিনি। সরি। না ডাক্তার, এও হতে পারে না। নিজেকে সামলান আর নিয়তিকে মেনে নিন। কি সামলাবো আমি? আমি কেঁদে কেঁদে বসে গেলাম হসপিটালের মাটিতে। এ কি হয়ে গেল? আপু আমার কাঁধে হাত দিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছে। আমি সেদিন চিৎকার করে কেঁদেছিলাম, শুনেছিলাম পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আজ আমি কাঁদছি। অনেক অবহেলা করেছিলাম তোমাকে, শেষে সব ঠিক হয়ে গেছিল। তাও তোফা আমাকে ছেড়ে চলে গেল 5 বছর পর। আজ তোফার বলা সে কথাগুলো মনে খুব পড়ছে। তোফা কি স্বপ্ন দেখেছিল আমি নাকি তাকে ছেড়ে যাব? আজ তার কথা সত্যি হলো। তবে আমি তাকে ছেড়ে যাইনি, সে আমাকে ছেড়ে গেছে। সরি রে তোফা, আমি তোমাকে বুঝতে হয়তো অনেক দেরি করে ফেলছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার শেষ বলা কথাগুলো আজও শুনতে পাই। ভালো থেকো প্রিয়, আমার উপর অভিমান করে থেকো না প্লিজ। সত্যি অনেক ভালোবাসি তোমায় কলিজা। ওসব ভাবছিলাম আর চোখের জল পড়ছিল। তখনই আমার পাশ থেকে ছোট্ট একটা মেয়ে বলে উঠলো, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে বাবা? আর তুমি এখানে যতবার আসো কান্না করো কেন? আমার মেয়েটা মেঘলা, তাকে স্কুল থেকে নিতে আসছিলাম। তাকে নিয়ে তোমার কবরের সামনে এলাম। প্রায় সময় পেলে একা নিয়ে আসি, আজও আসলাম। আচ্ছা মামনি, তুমি না বলো তোমার মাকে দেখবে? হ্যাঁ, দেখতে তো চাই, কিন্তু মা তো সামনে আসে না। মামনি, তোমার আম্মুকে ডাকো না প্লিজ। তোমার আম্মুকে বলো তাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। আমি তো বলি বাবা, কিন্তু মা তো আমাদের কিছুই বলে না। মা খুব পচা। না মামনি, তোমার আম্মু অনেক ভালো, ফোসা না। তুমি ভালো করে ডাকলে ঠিকই তোমার সাথে কথা বলবে। সত্যি তো? নয়তো তুমি ডেকে দেখো। মা মা, আমার কথা শুনতে পাচ্ছ? এসো না তুমি আমাদের মাঝে ফিরে। তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। বাবা প্রতি রাতে তোমার ছবি দেখে কান্না করে, আমারও কান্না চলে আসে। তুমি এসো প্লিজ। বাবা, মা তো কথাই বলছে না। কই বলছে তো কথা, তুমি কান পেতে শোনো, আমি শুনতে পাচ্ছি। কই বাবা, আমি তো শুনছি না।
ভালো করে শুনলে শুনতে পাবে। তোমার মা বলছে তুমি খুব ভালো, আর তোমার মা আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ওয়াও, কি মজা! মা যদি ফিরে আসে তাহলে আমরা সবাই মিলে কত মজা করব। অনেক। বাবা, মাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলো না। আমার সাথে তোমার আম্মু অনেক রাগ করেছে। আমার কথা তোমার আম্মু শোনে না। তুমি বলো না তোমার আম্মুকে তাড়াতাড়ি ফিরে আসতে। মা, বাবার সাথে আর রাগ করো না প্লিজ। বাবা কত কান্না করে জানো। বাবা তোমাকে অনেক ভালোবাসে। ফিরে এসো প্লিজ। তখন বৃষ্টি শুরু হলো। বাবা, বৃষ্টি হচ্ছে, চলো বাসায় যাই। আচ্ছা চলো। তুফার কবরের দিকে তাকিয়ে বললাম, তুফা তোমাকে একা রেখে যাচ্ছি, ভয় পেও না। মনে করো আমি তোমার পাশে ছায়ার মতো আছি। যখনই মনে হবে তুমি ভয় পাচ্ছ আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। আর তোমার না বকুল ফুল খুব পছন্দ, তাই নাও বকুল ফুল সুন্দর করে যত্ন করে রাখো। আজকে আসি। মনে হলো তুফা আমাকে বললো, আমি জানি তুমি আমার পাশে আছো, তাই ভয় হয় না। শুধু বলবো অনেক ভালোবাসি তোমাকে। আমার মেয়েটাকে দেখে তুফার বলা শেষ কথাগুলো বারবার আমার কানে বাজছে। কি হলো বাবা? আসো না, ভিজে যাবে তো। চলো।